হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তৃষা। প্রতিদিন আমার এই চাকিটারি চ্যানেলে সকল ধরনের মাফিয়া এবং হ্যাকার সিরিজ গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। লোকভর্তি বিয়েবাড়িতে আরোহীকে দেওয়ালের সাথে চেপে ধরে রক্তিম চক্ষু নিক্ষেপ করে আছে রাজ। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আরোহীর। নিঃশ্বাস বারবার উঠানামা করছে তার। আশেপাশের মানুষগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চক্ষু যুগল বড় বড় করে নিক্ষেপ করে আছে তাদের দিকে। বরসহ অবাক হয়ে তাকিয়ে রইল বাকি সকলে। রাজ দুই আঙুলে আরোহীর হলুদ মাখা হলদে গালটা ছুঁয়ে দিয়ে বলে, বাহ, সুন্দর তো লাগছে খুব। বিয়ে করবে তাই না? অথচ আমাকে দাওয়াত দিতেই ভুলে গেলে তুমি। মাথায় হুডি পরা, মুখে মাস্ক থাকায় কেউ রাজকে না চিনলেও আরোহীর চিনতে একটুও ভুল হলো না। টলমলে চোখের পানি নিয়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি এই বিয়ে করতে চাইনি, প্লিজ বিশ্বাস করুন, আমাকে জোর করে বাধ্য করানো হয়েছে। কিন্তু তার বলা হলো না। এর আগেই রাজ আরোহীর এক হাত চেপে ধরে চারদিকে চেয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, কে কে সে আমার সামনে দাঁড়িয়ে আমার আরোহীকে বিয়ে করবি? কোন ছেলের এমন বুকের পাটা আছে রে? এক বাপের জন্ম হলে আমার সামনে এসে কথা বল। পিনপতন নীরবতাময় বিশাল ক্লাবটি কেঁপে উঠল রাজের হুঙ্কারে। পিস্তল হাতে ভেতর থেকে বেরিয়ে রাজের সামনে এসে দাঁড়ালো আরোহীর বাবা আদ্রিয়ান মাহমুদ নির্জন। দেশের নামকরা মাফিয়া। তার এই ২৭ বছরের তিলে তিলে গড়ে তোলা অন্ধকার সাম্রাজ্য সারা দেশ জুড়ে বিচরণ করে আছে, কিন্তু কোনো ক্রাইমেরই কোনো প্রমাণ রাখেন না। পিস্তল হাতে এগিয়ে এসে রাজকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সে। আশেপাশে যারা এতক্ষণ রাজের দিকে বন্দুক তাক করেছিল তাদেরকেও ইশারায় বন্দুক সরিয়ে নিতে বলল। রাজকে এর আগেও দেখেছিল সে, তবে আজকের মতোই মাস্ক পরা অবস্থায়। চেহারা দেখেনি কখনো। আজ রাজ ও নির্জন দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে। রাজ হাতের তুড়ি বাজাতেই গেস্টদের মাঝে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার লোকেরা পিস্তল হাতে দাঁড়িয়ে সকলকে জব্দ করে নিল। নির্জন চারদিকে একবার চোখ বুলিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, ক্রাইমের জগতে তোর সাথে সাথে আমার কিছু শত্রুতা তা আমার জানা নেই। অজান্তে আমার এত কিছু করেছিস তুই? কেন করেছিস, কি চাস তা জানতে চাইছি না আপাতত। তবে এতে আমার মেয়ের বিয়েতে এসে কী সব বকছিস? আরোহীকে কি তুই কীভাবে চিনিস? বিপরীতে রাজের অট্টহাসির শব্দ সারা ক্লাব জুড়ে বেজে ওঠে। এরপর মাথার থেকে হুডি সরিয়ে মুখের মাস্ক খুলে নির্জনের দিকে তাকাতেই নির্জন দুই পা পিছিয়ে গিয়ে বলে, রাজ, তুমি? কে কে এই রাজ? কি কিছুই বুঝতে পারছেন না তাই না? সবকিছু বুঝতে গেলে তো ২২ বছর আগের কাহিনীতে যেতে হবে। তাহলে চলুন একটু ঘুরে আসি, দেখি কি হয়েছিল ২২ বছর আগে। কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসা ভর্তি মেহমান। মামা মামির সাথে কয়েকটা ছেলে বসে আছে। ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে। কিছু মাথায় ঢুকছে না আমার। ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কারা? আপু কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। ওই যে লম্বা ছেলেটাকে দেখছিস মাথা নিচু করে বসে আছে, ওটা হলো মামার ছেলে মানে রিত ভাই। আর বাকি যে দুইজন দেখেছিস ওরা হলো তার বন্ধু। মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ করে নিয়ে যেতে। আমি আপুর দিকে গরম চোখে তাকালাম। মজা করিস না আপু, আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে। আপু একটু ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমি তো ওর সাথে কোন দুঃখে মজা করতে যাব? আজ সন্ধ্যায় বিয়ে, বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো পুপুরাও আসবে, ঘরোয়াভাবেই বিয়ে হবে। আমি রাগে পানির গ্লাসটা আছাড় মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল। রাগে আপুকে বলে উঠলাম, করবো না আমি এই বিয়ে। আমাকে পিছিয়ে শিখবি সবাই, যে যার ইচ্ছা তাই ডিসিশন নেবে। আমি তো ভালো করে চিনিও না তাকে, শুধু জানতাম আমার একটা মামাতো ভাই আছে। হুট করে দোলের সামনে বাবার গলার আওয়াজ ভেসে এসলো, হয়েছে কি এখানে? এত চেঁচামেচি কিসে? বাবার উপস্থিতিতে ভয়ে চুপসে গেলাম আমি। চুপচাপ দাঁড়িয়ে আছি।
কিছু বলার সাহস পাচ্ছি না। এর মাঝে আপু বিষয়টা সামনে নিল। না বাবা, কিছু হয়নি। হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বাবা কিছু না বলে চুপচাপ চলে গেলেন। আমি আপুর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বললাম, আমি আর বিয়ে করবো না আপু। বিয়ের জন্য প্রস্তুতি চলছে। সন্ধ্যার পর বিয়ে। রাতটা এখানে থেকে পরের দিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই। আজ সকাল থেকে যখন আসলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম। গ্রীষ্মের বন্ধ দিল 15 দিন। কত প্ল্যান ছিল এই 15 দিন ঘুরবো ফিরবো আনন্দ উল্লাস করে বেড়াবো। আর বাসায় ঢুকেই এমন হাই ভোল্টেজের শকটা খেলাম। নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিল না। শুধু মামি একবার 2 হাত ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা। আমি আবারও নিরুপায় হলাম। কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না। একটু মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয় তো গরিব ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এইটা তাহলে আমার মামাতো ভাই? মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখনো বসে আছি মুখে গুমরা করে। মা আমাকে ওয়াশরুম নিয়ে গেল। এরপর আপু বলল গরম পানি নিয়ে আসছে। এমনিতেও গরমকাল, তার উপর আবার গরম পানি। ব্যাপারটা না একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন এটা ঘোরের মধ্যে দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন। একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরে বিয়ের পিঁড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করে দিয়েছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমনভাবে গোসল করালো ঠিক মনে নেই তার। হয়তো ছোটকালে আমি মাকে ধরে ভ্যাপা করে কেঁদে দিলাম, আমি বিয়ে করবো না মা, তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করে বিয়ে। তাতে কি হয়েছে? বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তো বৌমা, সে কেমন ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও জানি আমি। অন্তত আমার একটু সময় দিয়ে দিতে তোমরা। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। হৃদ খুব ভালো ছেলে, যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে। ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন। তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম? আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে, এখন ভালো ডক্টর ও। তোকে ভালোই রাখবে সে। চোখের দেখায় মানুষ সেরা যায় না মা। মা আমার কিছু বললো না, আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো। সবাই আমাকে সাজাতে ব্যস্ত। আমার এখনো বিশ্বাস হচ্ছে না একটু পর আমার বিয়ে। আমি আরশি, আর যার সাথে আজ আমার বিয়ে হচ্ছে সেটা হলো হৃদ ভাইয়া, আমার মামাতো ভাই। সেই ছোটবেলা থেকে দেখেছিলাম তাকে। এরপর আর আমাদের বাড়িতে আসেনি। আমি কয়েকবার মামা বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি। পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে। এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো, তাও আবার নিজের বরদেশে। আজ হৃদের ফ্রেন্ডগুলোর মনে এক আকাশ সমান দুঃখ। হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বলল, শালা কোন জায়গায় বিয়ে করতে এলি? একটা শালি নেই তোর? আমাদের কি একটা হক নেই? খুব সাধারণভাবেই বিয়েটা সম্পন্ন হলো আমাদের। এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব। কেউ বলছে নতুন বিয়ে করা দম্পতি বাড়ি ফেরার পরেই ওই বাড়িতে তাদের প্রথম রাত সম্পন্ন হোক। আবার মা বলল তার ছোট মেয়ে আবার কোনো মেয়ে নেই, বড় মেয়েটাও বিয়ে হয়ে গেছে, তাই সে চায় আমাদের প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু হোক। অবশেষে এই বাড়িতেই আমাদের রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনে থাকার ব্যবস্থা করে দিল। আজ আমার বাসর রাত। ভাবতেই হাসি কান্না সব একসাথে আসতে গিয়েও তার রুম পাকিয়ে গেছে। আমার মতে একটু বেশি বেশি হয়ে গেছে। একে তো হুট করে বিয়ে দিয়ে দিল, আবার এখন নাকি বাসর ঘর সাজালো। কেউ একে সময় নিলেও পারত না তারা? আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো হৃদ ভাই কেমন, রাগে নাকি শান্ত? বিষয়টা আগে দেখতে হবে। আমাকে কোনোভাবে দুর্বল হওয়া যাবে না, ভাগের উপর থাকতে হবে তার সামনে। কিছুক্ষণ পর হৃদের বন্ধুরা তাকে রুমে ঢুকে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেল। মৎস্য রুমে প্রবেশ করতে আমার সব সাহস মুহূর্তে হা হয়ে গেল। তো মা বুকে ফুলিয়ে একটি নিঃশ্বাস নিয়ে শ্বাস সঞ্চয় করলাম। এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলো,
দেখুন, আপনি আমার সামনে আসবেন না। আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। ফ্যামিলি হুট করে জোর করে আমাকে বিয়েটা দিয়েছে। আপনাকে আমি ভালো করে জানিও না। দেখুন, প্রেম ভালোবাসা এসব তৈরি হতে সময় লাগে, আর ভালোবাসা ছাড়া এসব করা অসম্ভব। আমাকে সময় দিতে হবে আপনার, যতদিন লাগে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তার দিকে তাকালাম, তার রিয়াকশন দেখার জন্য, কিন্তু সে কিছু বললো না। চুপচাপ আমার পাশে এসে আমার দিকে ঝুঁকে গেল। আমি কাপা গলায় বললাম, এই, আপনি কি বলছি শুনতে পাননি? বিয়ে হয়ে গেছে বলে কি যা ইচ্ছা তাই করবেন? এখন সে কিছু বললো না, হাত টেনে একটা বালিশ নিয়ে নিল, নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল, আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। আর যার তার সাথে শুয়ে পড়ার মতো কোনো প্রশ্নই আসে না। আর নিজেকে এতটাও মহান ভাববে না। তুমি তোমার মতো থাকবে। কখনো যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও, তাহলে আমার কাছে আসার চেষ্টা করবে, তার আগে না। বুঝেছো? তার কথায় আমি যেন লজ্জায় তার চোখ বনে গেল। বলে গিয়েছিলে আমি আসছি তার কাছে যাওয়ার জন্য? না, তার মন জয় করতে হবে? তোর ঠেকা পড়ছে আমার। আমার পেছনে এখনো কত ছেলে লাইন দিয়ে আছে, আর এই বেটা আমাকে কোনো পাত্তাই দিল না আজও। আমি ঘুরে কুচকে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। লোকটা কোনো সুবিধার মনে হচ্ছে না আমার। বাবা মা এই কোন মানুষের পাল্লায় পড়লো কি জানো? আমি ভেবেছিলাম বাসর ঘরে কথাগুলো বলার পর মানুষটা দুইটা পজিটিভ হতে পারে। তোমাকে বিয়ে করেছে কি আলাদা থাকার জন্য? এখন তুমি আমার বিয়ে করা বউ। সো তোমাকে ছুলে আমার একটুও পাপ হবে না। এই টাইপের কিছু। আচ্ছা, সমস্যা নেই। আগে তুমি আমায় চিনো জানো, তারপর না হয় আমার কাছে এসো। তুমি যত সময় নেবে নাও, আমার প্রবলেম নেই। আমি কখনো তোমার কিছুর জন্য জোর করব না। এই টাইপের কিছু, কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে লোকটা কোনো পাত্তাই দিল না আমাকে। অপমানিত বোধ করলাম আমি। আর লোকটা নিচে বিছানা করে শুয়ে পড়ে কি সুন্দর ঘুমাচ্ছে। আমিও আর এটা নিয়ে ভাবলাম না। কাপড় চেঞ্জ করে নিলাম। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। সকালে ঘুম ভাঙতেই দেখি সে এখনো ঘুমোচ্ছে। সারা রাত এদিক ওদিকে ছটফট করলো ইঁদুরের মতো। হয়তো নিচে ঘুমানোর অভ্যাস নেই তার। এক মুহূর্তের জন্য হলেও আমার একটু মায়া হয়েছিল মানুষের জন্য। যাই হোক, স্বামী তো, তবুও মনোভূতা দেখালাম না। আমাকে পাত্তা না দেওয়া চেষ্টা নেবো আমি। যেমন তো সবে মাত্র শুরু। সকালে তাড়াতাড়ি উঠে গেল হৃদ ভাই। চোখগুলো লাল হয়ে আছে, দেখেও বোঝা যাচ্ছে রাতে ঘুমায়নি তার। তবুও আমি কাটা গায়ে নুনেছি হিসাবে তাকে বললাম, রাতে ঘুমাতে পারিনি হৃদ ভাই। আমাকে বলতেন যে আপনি নিচে ঘুমাতে পারেন না, তাহলে প্রয়োজনে আমি নিচে ঘুমাতাম। হৃদ ভাই এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বোঝাই যাচ্ছে আমার কথায় সে খুব বিরক্তকর বোধ করলো। এরপর নিরবতা ভেঙে বলল, তা মেরে গরুদান করতে ভালোই পারো দেখছি। এরপর লোকটা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। লোকটা আসলে সুবিধার নয়। যতটা সহজ সরল ভেবেছিলাম তার চেয়ে দ্বিগুণ ঘাড়তে আসে। ভালোই হয়েছে, নিয়ম শুনে জ্বালিয়ে মজা পেতাম না। একটু পর মা আসলো রুমে। দরজা নক করতে দরজা খুলে দিলাম। মা রুমে এসে আগে আমার উনি মানে হৃদ ভাই কি করছে দেখে মনে হচ্ছে এখন আমি না উনি তার আপন। আমি মায়ের দিকে চেয়ে বললাম, উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। মা আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো, এরপর বলল, হৃদের সাথে কথা হয়েছে তোর? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। এরপর বললাম, হয়েছে। তবে মানুষটা তো সুবিধার না, তার গম্ভীর প্রকৃতি, ভাব বেশি মনে হয়। ডাক্তাররা এমনই হয়, আস্তে আস্তে সব বুঝে যাবি। এখন সে বের হলে ওকে নিয়ে নাস্তা করতে আয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমাকে নিয়ে রওনা দেওয়া দিল আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। দুইটা গাড়ি, প্রথমটা মামামি আর তার ড্রাইভ, দ্বিতীয়টায় গাড়িতে আমি, সে আর তার দুই বন্ধু। মাই আর দুই বন্ধুর সামনে বসলো, একজন গাড়ি চালাচ্ছে আর একজন গাড়ির পাশে, আর আমি তার সে বসলাম পেছনের সিটে। বাবা মা আমার সাথে যাচ্ছে না, তারা কলেজ খোলার আগের দিনই গিয়ে আমাকে নিয়ে আসবে। এখনই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে যাতে শ্বশুরবাড়িটা একটু ভালো করে দেখে বুঝে বাড়ির সাথে পরিচিত হয়ে আসতে পারি। এরপর আমার এক্সাম শেষে তখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে। গ্রীষ্মের সময় কাটাতে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে আমাকে। অদ্ভুত না বিষয়টা? আজ আমার খুব খারাপ লাগছে। বিষয়টা এমনও না,
এই যে একেবারে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, বরং 10-12 দিন পর আবার কুমিল্লা ব্যাক করবো বাবা মার কাছে। এরপর এক্সাম পর্যন্ত যত মাস সময় লাগে তা বাবা মার সাথেই থাকবো। তবুও কেন যেন মনে হচ্ছে আমি আমার বাবা মারকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। বাবা মায়ের সাথে আমার অনেকটা দূরত্ব বেড়ে যাচ্ছে। এই তো আর কয়েকটা মাস বাবা মা থেকে সত্যি অনেকটা দূরে হারিয়ে যাব। আমি বিয়ে পেয়ে গেছে এটা ভাবতেই বুকটা কেমন যেন করছে। আইসিএফের কথা মনে পড়লো, অদ্ভুত ভয় কাজ করছে মনে। আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে, তাদের একটা গ্যাং আছে, খুব খারাপ তারা। আমাকে কলেজে যাওয়ার পথে প্রায় ডিস্টার্ব করতো সে। এরা বলেছিল তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমাকে আর আমার স্বামী দুজনকে মেরে ফেলবে। তাই তো বাবা হুটহাট এভাবে বিয়েটা দিয়ে দিল। এখন আমার স্বামীর বাড়ি তো অনেক দূরে ঢাকা। বাবা মায়ের জন্য চিন্তা হচ্ছে আমার বাবা মায়ের কিছু হলে আমি বাঁচতে পারবো না। সব ভাবতে ভাবতেই কখন যে অশ্রু গড়িয়ে পড়লো তা বুঝিনি। এই রাফি, কয়েকটা টিস্যু পেপার দে তো, নাহলে এক্ষুনি তোদের ভাবি গাড়িটাকে অথই জলে ভাসিয়ে দেবে। রিদ ভাই এই কথাটা বলতে তার দুই বন্ধু হাসা শুরু করলেন। আমি বুঝতে পারছি না সে সে কি টিস্যু চাইলো নাকি আমি ডিরেক্টলি অপমান করলো। সে এক হাতে ফোন টিপছে, অন্য হাতে আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। আমি টিস্যু নিয়ে অশ্রু মুছে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমারও চলে এসেছি প্রায়। কুমিল্লা থেকে ঢাকা আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেল। বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো। দেখি বাড়িটা কৃত্রিম আলোয় জ্বলছে। দারোয়ান গেট করে দিল। গাড়ি একটা করে বাড়ির ভিতরে ঢুকে গেল। গাড়ি পার্কিং করে দেখি বাড়ির সদর দরজার সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে। মামি আমাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার সময় এগুলো ফুল ছিটাতে থাকলো। ফ্রেশ হয়ে প্রতিবেশীদের সাথে পরিচিত হলে সবাই একে একে চলে গেল। আমি চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে। অনেক আগে এসেছিলাম এই বাড়িতে, ঠিকভাবে মনেও নেই। আর আগে থেকে এখন বাড়ির ছেড়ে বোঝা গেছে রিদ ভাই নাকি হসপিটালে চলে গেছে জরুরি কল পেয়ে। কত ব্যস্ত তার, তুমি বউকে সংবাদ শোনার কাছে একেবারে অনুভূতি নেই একটা মানুষ। আমি কিচেনে মামির কাছে গেলাম। দেখি শিলা, কাজের মেয়েটা, রাতের জন্য রান্না করছে আর মামি চা বানাচ্ছে। আমি আমাকে বললাম আমি একটু বাড়িটা ঘুরে দেখবো মামি। মামি শিলার উদ্দেশ্য করে বলল, আরশিকে বাড়িটা ঘুরিয়ে দেখাতো, আমি এই দিকটা দেখছি। মামির কথা শেষ হতেই আমি বললাম, না না, তোমাকে কষ্ট করতে হবে না মামি, ও বরং রান্না করছে করুক, আমি পারবো, সমস্যা নেই। মামি সম্মতি পেয়ে আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখন রাতের বেলা ছাদের উপরে যাওয়া ঠিক হবে না বলে ছাদটা দিনের বেলা দেখবো ভাবছি। ছোট বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। এরপর একটা রুমে ঢুকে আমি অবাক হলাম। শুধু অবাক না, বেশ অবাক হলাম। কারণ দেয়ালে অনেকগুলো ছবি চলছে, যেগুলো অন্য কারো নয়, আমারই। আমি অবাক হয়ে দেয়ালে থেকে একটা ছবি নামিয়ে হাতে নিয়ে দেখলাম। তখনই পেছন থেকে একটা পরিষেবাটা ভেসে এসে। এই মেয়ে, আমার রুমে কি করছো? আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢোকা নিষেধ। পিছনে ফিরে রিদ ভাইয়াকে দেখে হুট করে বলে দিলাম, আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে এখানে? হুট করে এমন কথা কেন বললাম তা আমি নিজেও বুঝতে পারছি না। আমি কি অধিকার খাটিয়ে কথাটা বললাম? আর আমার হাতে ছবিটা দেখে রিদ ভাইয়া এগিয়ে এসে ছবিটা নিল। তারপর আমার দিকে চেয়ে বলল, এগুলো আজকে বিকেলেই লাগানো হয়েছে, আর এটা মায়ের কথা মতোই লাগিয়েছি। এত অবাক হওয়ার কিচ্ছু নেই। আর আমার রুমের সব কিছুই আমার ব্যক্তিগত, আর আমার ব্যক্তিগত জিনিসে কারো হাত লাগাটা আমার একদম পছন্দ না। বলেই তিনি ছবিটার উপরে হাত বুলিয়ে প্রথমে যেখানে ছিল সেখানে লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি চারদিকে। তবে সে একটা মিথ্যা কথা বলেছে তা আমার কাছে পরিষ্কার, আর তা হলো ছবিগুলো আজকে লাগানো হয়নি। কারণ আমি যখন ছবিটার উপর হাত বুলিয়েছিলাম তখনই ছবিটা আর বাড়ি উপস্থিত টের পেয়েছি। যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিল না, তবুও বুঝতে পারছিলাম ছবিটায় বাড়ির উপস্থিত ছিল। আর আচ্ছা, আজকের দিনে এই রুমে আসা অসম্ভব। তার মানে ছবিগুলো অনেক আগে থেকে এই রুমে সেট করা। কেন জানি আমার মুখটা দিয়ে একটু হাসি ফুটে উঠল। মুখটা কি আসলে অনুভূতি নাকি এগুলো মাত্র অভিনয়? রিদিয়া চলে যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। মানে মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতির। এরপর সারা রুম হেঁটে ছবিগুলো দেখছিলাম।
কত সুন্দর করে ফ্রেম করে সাজানো। বিয়ের আগে তো আমাদের দেখা হয়নি, এটা ছবি কোথা থেকে সংগ্রহ করেছে সে। এরপর বেল করতে গেলাম, দেখি এক পাশে একটা গোলাপ গাছ কয়েকটা ফুল ফুটে আছে, বাকিগুলো এখনো কলি। আমি হাত বাড়িয়ে ছেঁচে যাব, তখনই মনে হলো রিজভাই তো বলে গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগাতে। সব ভাবতে বাড়িয়ে দেওয়া হাতটা আবার গটিয়ে নিয়ে ফোনের শব্দ কানে আসতেই হাতে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে আন্দার নাম্বার থেকে কল। আপু কয়েকদিন আগে নতুন সিম কিনেছে, হয়তো আপু ফোন দিল। রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ছেলে ফোনটা ভেসে আসলো। এই খান মাই, তোর সাহস কি করে হলো অন্য কাউকে বিয়ে করার? কি বলেছিলাম তোকে আমি? তোকে আর তোর জামাই দুজনকে মেরে দেবো আমি। তোর বিয়ের স্বাদ আমি মেটাবো খান। আর ফোনটা কানের কাছে থেকে দূরে সরিয়ে নিলাম। কি বিশ্রী ভাষা তার, শুনে গা রিড়ি করে উঠলো। এরপর কানের কাছে নিতেই লোকটা আরো কিছু বলতে শুরু করলো। এতদিন আমার ভালো রূপ দেখেছিস, এবার দেখবি আমার আসল রূপটা। কলেজ খুললে আবার ফিরবি না? বাড়িতে ফিরবি তো? ক্লাসও করতে যাবি তো? তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব তোকে, তখন দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়। ঘৃণায় ফোনটা কেটে দিলাম আমি। খুব কান্না পাচ্ছে আমার। আমার সাথেই কেন এমন হয়? ওই লোকটা কেন এভাবে আমার পেছনে পড়েছে? বাড়িতে থাকতেও ঠিকভাবে কলেজে যেতে পারতাম না ওই লোকটার ভয়ে। আর এখন বিয়ে করেও এখানে এসেও শান্তি নেই। বাবা সবসময় বলতো আমাকে অনেক পড়াবে, আমি যতদূর চাই ততদূর আমাকে আমার হাত ধরে একসাথে নিয়ে গেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। আমাকে নিয়ে নাকি তার অনেক স্বপ্ন। আমরা দুই বোন ছিলাম তা বাবার চোখের মনি। আমাদের কোনো ভাই নেই দেখে বাবা সবসময় আমাদের সেই স্বপ্ন দেখতেন। আপুর লেখাপড়ায় তেমন একটা ভালো ছিল না, তাই ইন্টার পাশ করেই আর পড়েনি। এরপর আপুকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু তাও পড়ালেখা বরাবর চেয়েছিলাম। তাই বাবা সবসময় বলতেন আমাকে দিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করবে। কিন্তু ভাগ্যে কি পরিহাস, কলেজে উঠতেই আমার উপর চোখ পড়ে চেয়ারম্যানের ছেলে আসিফের। এরপর নানাভাবে উত্ত্যক্ত শুরু করে আমাকে। কোনো মতো ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে কয়েকটা মাস পার করলেও এরপর সমস্যা আরও বেড়ে যায়। আমাকে প্রপোজ করার পর থেকে আমি যখন তাকে ভিজিট করে দিয়েছিলাম, কারণ তাকে খুব ভয় লাগতো আমার, আর তারা খুব নষ্ট বললেও ভুল হবে না। বাবার পাওয়ার খাটিয়ে বেঁচে যায় সবসময়। এরপরে কলেজে খুব কষ্ট হয়ে দাঁড়ায় আমার জন্য। রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করা হুমকি দিয়েছিল ওই ছেলেটা। পাওয়া বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে, কিন্তু চেয়ারম্যানের লোক দেখাতে ছেলেকে দুটো থাপ্পড় মার। এরপর আবার সেই আগের মতো ডিস্টার্ব করতো। এরপর গতকাল কলেজ থেকে ফিরেই শুনলাম আমার বিয়ে, তাও রিদ ভাইয়ের সাথে। হয়তো বাবা আমাকে নিয়ে ভয় ছিল, তাই হঠাৎ সিদ্ধান্ত নিল আমাকে না জানিয়ে। এখন ভয় হচ্ছে প্রচুর, বাড়িতে গেলে কি করবে সে। আমি এক্সামটা দিতে পারবো না ঠিকভাবে। এর মাঝেই আমি এসে পায়ে হাত রাখলাম। আমার শাশুড়ি কেঁপে উঠলো। তখন আমার শরীর একটু একটু ঘামছে। আমি আমার দিকে ফুরকুসকে তাকিয়ে বললো, কিরে আরশি, মা আমার কাঁপছিস কেন? আর তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? ভয় পেয়েছিস? আমি নিজের স্বাভাবিক করার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে নাসূচক জবাব দিলাম। আমি আমার দিকে চেয়ে আবার বলল, কি হয়েছে আমায় বল। রিত কিছু বলেছে? কিছু বললে বল, এক্ষুনি ওর হিরোগিরি বের করব। আমি কোথায় ঘুরিয়ে বললাম, না মামি, ও কিছু বলেনি। বাবা আমার সাথে কথা মনে পড়ছিল। আমার কথায় মামি একটু হাসলো, তারপর আমার গালে হাত রেখে বলল, তো এখন থেকে কি আমরা তোর বাবা মা না? কয়দিন পর তো বাবা মায়ের কাছেই চলে যাবি। আমি একটু হেসে মামিকে জড়িয়ে ধরলাম। এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম। খাওয়া শেষে রুমে এসে বসে রইলাম। মাথা নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা কি রিত ভাইয়ের সাথে শেয়ার করব, নাকি এখন এসব বলা ঠিক হবে না? এমনি তো সে আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না। এখন এসব বললে হয়তো আমাকে খারাপ ভাবে, না বলাই ঠিক হবে। কিছুক্ষণ পর মাত্র রিত ভাই ট্রাউজার ও পাতলা টি শার্ট পরা। তাকে দেখতে আমার এক গ্রোস ক্রাশ খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। আমি এখন এই মুডে নেই, চুপচাপ বসে আছি, তার দিকে তাকাচ্ছি পর্যন্ত না। আমাকে যে প্রচুর ভাবে উপরে থাকতে হবে, তবুও কপাল কুঁচকে তার দিকে চেয়ে বললাম, আজকে কি একসাথে ঘুমাবেন? হৃদয় সোজা উত্তর, এত শখ নেই আমার। তাহলে আজকে নিচে ঘুমাবেন? জি না, আমার রুমে অনেক বড় সোফা আছে,
আর আমি অন্যদের মতো নিজের বাপের বাড়ির পাওয়ার খাটিয়ে জামাইকে বা বউকে ফ্লোরে ফেলে রাখবো না। ওনার কথা রাগ হলো আমার। অন্য কেউ বলতে আমাকে বুঝালো সে। আমি জানতাম নির্ঘাত এই ব্যাটা আমার এই বিষয়টা নিয়ে খুঁজা দিবে। কেন নতুন জামাইকে বাসরা তো ফ্লোরে ঘুমাতে বললাম, তো আবার নিজের বাপের বাড়ি। মনে মনে নিজের উপর খুব রাগ হলো আমার। এই ভাইয়ের রুমে টেবিলের ছোট্ট বক্সগুলোতে অনেকগুলো বই করে রাখা আছে। এই আশেপাশে ডাক্তারের বই আর অন্য পাশে হচ্ছে উপন্যাসের বই। অথচ আসার সময় থেকে এগুলো দিকে চোখ পড়লো না আমার। হৃদ ভাইয়া ওখান থেকে একটি উপন্যাস বই নিয়ে বেলকনিতে চলে গেল। আমি হা করে তাকিয়ে রইলাম তার দিকে। বাহ, অনুভূতিহীন মানুষটা আবার উপন্যাসও পড়ে। আমি ছোট থেকেই খুব গল্প প্রেমী। রাত জেগে ফেসবুকে গল্প পড়তাম। আর উপন্যাস প্রেমীরা এমন অনেক বই একসাথে দেখলে খুশিতে পাগল হওয়া স্বাভাবিক। এটা তাদের মনের করা। ইচ্ছে করছে বইগুলো দেখতে, কিন্তু সে তো বললো তার জিনিস কেউ হাত দিতে পারে না, তার অনুভূতি নিয়ে পড়তে হয়। আর এখন মন বেঁচে থাকার নেই, প্রচুর চিন্তা করে রাখাচ্ছে মাথায়। আপাতত নিজের একটু বিশ্রাম নিতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে আছি আমি, মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুপুরের আগে বাবা মার সাথে ছিলাম, আর এখন তাদের জন্য প্রচুর চিন্তা হচ্ছে। এই বাজে লোকটা বাবা কোনো ক্ষতি করবে না তো? খুব চিন্তা হচ্ছে আমার তাদের জন্য। আবার মনে হচ্ছে লোকটা যদি ঢাকা চলে আসে, কি হৃদ ভাইয়ের কোনো ক্ষতি করে না, এসব কি ভাবছি আমি। চিন্তা যেন আমার কিছুই ছাড়ছে না। বেলকনিতে উঁকি দিয়ে তার দিকে তাকালাম। খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে সে। চিন্তাগুলো এক পাশে রেখে চোখ বুজে রইলাম। এই বুঝে ঘুম এসে সব চিন্তা দূর করে দিবে, কিন্তু ঘুমও আসছে না আজ। কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে এসে হৃদ ভাই ঘুমানো পান করে চোখ বুজে আছে। বইটা জায়গায় রেখে আমার পাশে এসে বসলেন। খুব মায়াময়ী দৃষ্টিটা আমার দিকে তাকালেন, তাকিয়ে রইলেন কিছু। হঠাৎ ওনার এমন আচরণ মাথায় ঢুকলো না আমার। তিনি আমার গাড়ি হাত রাখতে গিয়ে আবার হাতটা সরিয়ে নিল। হয়তো আমি জেগে যাবো এটা ভেবে। আর এমন মায়াময়ী দৃষ্টি যেন আমার ভিতরে তোলপাড় সৃষ্টি করছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে আমার। কেন লাগছে তা জানি না, সব আঁকাতে পারিলাম। এই বয়সে অনুভূতিগুলো খুব ভয়ঙ্কর। তিনি আর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে একটু ঝুঁকি আমার কপালে আলতো করে চুমুকে দিয়ে উঠে গেলেন। তাকে দেখে মনে হচ্ছে চুমু দিয়ে বড্ড অপরাধ করে ফেলেছে সে চলে যাওয়ার পর চোখ খুলে তাকালাম। ঠোঁটা টানতে একটু হাসি ফুটে উঠলো। মনে হচ্ছে সব চিন্তা দূর ফেলে আমার মন পাখিরা ডানা ঝাপটাতে শুরু করেছে। এই কেমন অনুভূতির জন্ম হচ্ছে আমার মাঝে। সকালে উঠে দেখি হৃদ ভাইয়ের সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে। আমার চোখ এখনো ঘুম কাটেনি। তাই দেরি না করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। একটু আগেই মামি ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম উনি এখনো বসে আছে এরকমভাবে। আমি ওনার সামনে দাঁড়িয়ে দিকে তাকিয়ে বললাম, নাস্তা করবেন না? কিন্তু আমার কথা সে কানে এই পাশ দিয়ে বের করে দিল। আমার রাগ হলো প্রচুর। অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না আমার। আমি রাগে ওনার থেকে ল্যাপটপটা নিয়ে এক টান দিই। এই যে খাম্বাম ঘষা, আমার কথা কি আপনার কানে যায় না? এত ভাব দেখান কেন আমার সাথে? একটু আগেই মামি ডাকলো, শুনতে পাননি? সে আমার দিকে চেয়ে বলল, তুমি যাও, আমি আসছি। ল্যাপটপটা দাও এখন। দেবো একটা শর্তে। সে আমাদেরকে ভুল বুঝতে তাকিয়ে বলল, কি শর্ত? আমার গালে একটা ছোট্ট পাপা দিতে হবে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এলো। তোমার কি মনে হয় এত সহজেই? এর মাঝে তাকে থামিয়ে দিয়ে বললাম, এত কিছু মনে হওয়ার প্রয়োজন নেই। আমার সাথে ভাব দেখানোর অপরাধের শাস্তি আপনার। এত ঠেকা পড়েনি আমার। বলে উনি উঠে নিচে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। ঘুমানোর মাঝে লোকের চুমুকাতে দোষ নেই, আসা দিতেই দোষ। শিলা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে। আমার সবাই একসাথে বসে নাস্তা করতে। মামা চলে যাবে তার অফিসে। আমি কিছুক্ষণ পর রেড করে ছুটে যাবে হসপিটালে। এরপর বাসায় আমি আর মামি, শিলাও থাকবে। তখন সকাল 8টা। রুমে এসে দেখি হৃদ ভাই চুপচাপ বসে আছে। তার সাথে কথা বলার বাহানা খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। হুট করে সে বলল, এক কাপ চা এনে দাও তো আরশি। আমি একটু ভুরু কুঁচকে তাকালাম তার দিকে। একটু আগেই না চা খেলেন? এখন আবার খাবো, প্রবলেম কি? কোথাও কি লেখা আছে 2 বার চা খাওয়া অপরাধ? আচ্ছা, আনছে বলেই রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম। উনি এত ল্যাপটপ নিয়ে কি করছে তা নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছে আমার।
কোনো মেয়ের সাথে কথা বলছে না তো আবার? দরজায় আসলেই উকি দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ও আমার দিকে রাগে লুক নিয়ে তাকালেই আমি চলে গেলাম। আমি 2 কাপ চা বানালাম, 2 জন মিলে একসাথে খাবো আর আড্ডা দিব। কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে তিনি বলল, চায়ে চিনি বেশি হয়েছে, আর বেশি চিনি খেলে ডায়াবেটিস হয়। যাও, এটা চেঞ্জ করে নিয়ে আসো। একটু রাগ হলো আমার, তাও জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলাম। এবার একবারে ওনার মতো পারফেক্ট করে বানিয়ে নিলাম। ওর কাছে এসে চা এগিয়ে দিয়ে বললাম, এবার একদম ঠিকঠাক আছে? আবার উনি আমার দিকে চেয়ে দাঁত কেলিয়ে বলল, একটু আগেই তো চা খেলাম, এখন ইচ্ছে করছে না। 1 কাপ কফি এনে দিবে? এবার রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে আমার। কেন যে কথা বলার বাহানা খুঁজতে ওর সামনে ঘুরঘুর করতে গেলাম, নিজেকে নিজের হাজারবার গালি দিতে দিতে আবার কিচেনের দিকে গেলাম। 1 কাপ কফি বানিয়ে তার কাছে এসে এবার তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে দিলাম, এবার এটা না খেলে একদম মাথার উপরে ঢেলে দিব। ভেবেছিলাম আমার কথায় ভয় পেয়ে আবার কাপ হাতে তুলে নেবে, কিন্তু তিনি তা না করে ল্যাপটপ রেখে উঠে দাঁড়িয়ে বলল। আমি তো অলরেডি তোমারটা খেয়ে নিয়েছি। এবার আগে আমি তাকে বললাম, আপনি কি সত্যি কফি খাবেন নাকি আমার সাথে মজা নিচ্ছেন? আপনাকে এখন উনি আমার দিকে তাকিয়ে বলল, কি? আমাকে কি? আমি একটু ঘাবড়ে গেলেও সাহস নিয়ে তাকে বললাম, মাথায় তুলে আছাড় দিতে ইচ্ছে করছে। তিনি আর কিছু বলল না। আমার দিকে হালকা এগিয়ে আসতেই আমি 2 পা পিছিয়ে যাই। পেছনে একটা কাবার্ড রাখা, ওটার সাথে পিঠ ঠেকে গেল আমার। তিনি আমার 2 পাশে 2টা হাত রাখতেই চোখ বন্ধ করে নিলাম আমি। কি করতে চাইছে সে? আর এখন আমার কি প্রতিক্রিয়া করা উচিত তাও ভেবে পাচ্ছি না। মাথায় শূন্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, পরিস্থিতি বোঝার চেষ্টা। আমায় একটু তার দিকে সরিয়ে পেছনে কাবার্ড থেকে একটা তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। বুকে হাত দিয়ে বড় একটা শ্বাস নিলাম আমি। আর একটু হলেই দমটা বেরিয়ে আসতো। লোকটা আসলে সুবিধা না। ভেবেছিলাম এই বাড়িতে যেই কয়দিন আছি তাকে জ্বালিয়ে মারব, আর হলো কই, সে নিজেই আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে। মামা অনেক আগেই চলে গেছে। হৃদ ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছিল। দরজার পাশ থেকে দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছি অপলক দৃষ্টিতে। মানুষটাকে কিছুক্ষণ এত ভয় লাগে, আবার কিছুক্ষণ বিরক্তও লাগে, আবার কিছুক্ষণ মনে হয় জ্বালিয়ে মারি, আবার এমন ভালো লাগছে। যাই হোক, স্বামীর দিকেই তো তাকিয়ে আছি, দোষ কোথায়? আমি এখন বিবাহিত, এটা ভাবতেই মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হতে চায় না। তবুও অনুমতিগুলো পরিবর্তন হতে শুরু করেছে। চলে যাওয়ার সময় মামি ডেকে বলল, বিকেলের সময় নিয়ে তাড়াতাড়ি আসবি, আরশিকে নিয়ে শপিংয়ে যেতে হবে। এখন থেকে ওর সব দায়িত্ব তো তোরই। আর এই কয়েকদিন পর পরার জন্য তো জামা লাগবে। আচ্ছা মা, আমি আসি। বলেই বেরিয়ে গেল হৃদ ভাই। আমার মনে হলো সে বিরক্ত বোধ করছে। যাই হোক, এসব না ভেবে মামিকে বললাম, আচ্ছা মামি, সে বিয়ে করেছে, আর 2 দিন সময় বের করতে পারোনি? আমার কথায় মামি কোনো উত্তর দিল না, শুধু মুখ টিপে হেসে চলে গেল। ভেতরে আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম। হাসির মতো কি বললাম আমি তো শুধু জানতে চেয়েছি। আজব। সন্ধ্যায় বাড়ি ফিরল হৃদ। গাড়ির শব্দ শুনে আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। দেখি সে গাড়ি রেখে ভেতরে আসলো। রুমে এসে ছোপায় বসে আমার উদ্দেশ্য করে বলল, 1 গ্লাস ঠান্ডা পানি দিবে আরশি? সকালের মতো করবে না তো আবার? মানুষ কি সবসময় ফানি মুডে থাকে? বাহ, আপনি ফানি মুডে থাকতেও পারেন, জানতাম না তো। সবসময় তো গম্ভীর হয়ে থাকেন। হৃদ ভাই আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, আমায় ভয় পাও না? আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আরশি কাউকে ভয় পায় না। সাহসী মেয়ে বলতে পারেন। আচ্ছা, দেখা যাবে। সন্ধ্যার পর আমরা বের হলাম। আজ নিজের স্বামীর সাথে শপিং করতে যাচ্ছি। ভাবতেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। তিনি গাড়ি নিয়ে গেলেই আমি বললাম, গাড়ি কেন? তাহলে কি আমার কাঁধে করে যাবে? নিতে পারবেন? আচ্ছা থাক, লাগবে না, রিকশায় যাব, চলুন।
রাতের আকাশের নিচে রিকশায় করে চড়ার অনুভূতি অন্যরকম। চড়েছেন কখনো? অনেক। তবে আমার কাছে তেমন একটা গভীর অনুভূতি কাজ করেনি। আমি বিড়বিড় করে বললাম, অনুভূতি মানুষের আবার গভীর অনুভূতি? হুম। উনি ভুরু কুঁচকে আমার দিকে চেয়ে বলল। কিছু বললে? আমি একটু হেসে বললাম, না কিছু বলিনি। কখনো গভীর অনুভূতি পাননি তো, তাই তো আজ পাবেন, চলুন। উনি আর কথা বাড়ালো না, চুপচাপ আমাকে নিয়ে হাঁটা শুরু করলো। সে একটা রিকশা ডেকে উঠে বসলো, আমিও পাশে গিয়ে বসলাম। রিকশার সিট এতটা বড় না, তবু আমাদের মাঝখানে দূরত্ব রয়েছে অনেক। তাকে দেখে মনে হচ্ছে যেন আমার সাথে তার শরীর লাগলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষটার দিকে যতবার তাকাই ততবারই অবাক হই। হুট করে খুব কাছে চলে আসার আবার কিছু সময় তার হাবভাব দেখে মনে হয় জীবনে মেয়ে মানুষ চোখেও দেখেনি। নিজের যতটা সাধু প্রমাণ করতে চায় ততটা সাধুও না। তা এই 1-2 দিনে ভালো করে বুঝতে পেরেছি আমি। বেটা বউ নিয়ে রিকশায় উঠেছিস, এত ঢং করার কি আছে? আমি তার দিকে চেয়ে বললাম, আগে কখনো মেয়ে নিয়ে রিকশায় ওঠেননি? তার সোজা উত্তর, আস্তা গফিরুল্লাহ, তবা তবা। আমাকে তোমার ওই টাইপের ছেলে মনে হয়? পড়াশোনা করেই কুল পেতাম না, এসব আলগা প্রীতি করার সময় কই? খোলা আকাশের নিচে চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে চারদিকে। তার মাঝে নির্জন রাস্তায় রিকশায় করে একটা কাপল যাচ্ছে। অনুভূতিটা অন্যরকম। আমার কেন জানি ইচ্ছে করছে মাঝখানে দূরত্বটা দূর করে এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখত। আচ্ছা, রাখলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে? সে কি রেগে যাবে নাকি লজ্জা পাবে? আচ্ছা, ছেলেদের লজ্জা পাওয়ার মুখ দেখতে কেমন হয়? জড়তা কাটিয়ে একটু তার দিকে ঘেঁষে বসার চেষ্টা করলাম, কিন্তু সে আরেকটু দূরে সরে গেল। একটু বিরক্ত লাগলো আমার, রাগও হলো প্রচুর। এবার ইচ্ছে করছে ওর গায়ের সাথে গা লাগিয়ে বসলাম। হুট করে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। ভালো লাগার আসলে সময় লাগে না, একটা মুহূর্ত যথেষ্ট। এটা আগে বিশ্বাস হতো না আমার। ভাবতাম হুটহাট একজন কিভাবে ভালো লাগবে, এটাও কি সম্ভব? কিন্তু তাকে দেখে তো তা বিশ্বাস করতে বাধ্য হলাম। তাকে বলতে ইচ্ছে হচ্ছিল, আপনাকে আমার ভালো লাগে। হঠাৎ ভাবনার ঘোর কাটিয়ে দেখি সে পাশে নেই, রাস্তায় পড়ে আছে পা ধরে। আমার গা ঘেঁষে বসার থেকে সরিয়ে গিয়ে টুপ করে নিচে পড়ে গেল সে। হাসি পাচ্ছে খুব আমার। অদ্ভুত এই মুহূর্তটা ভিডিও করে রেখে দিতে ইচ্ছে করছে, ভবিষ্যতে কাজে দেবে। আমার খুব হাসি পাচ্ছে আজ, কারণ হৃদ ভাইয়ের মুখটা একবারে দেখার মতো হচ্ছিল লজ্জায়। আমি রিকশা থেকে নেমে হাসতে লাগলাম, আর সেই মুখটা গম্ভীর করে বসে আছে এখনও। উঠে দাঁড়াতে পারছে না, হয়তো পায়ে চোট লেগেছে। ওনার চোট লাগার আমার খারাপ লাগলেও আমি সময়ের সদ্ব্যবহার করার সুযোগটা কখনো ছাড়ি না। এখন নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে, আর একা একা তো মোটে যেতেই পারবে না। সো সে না চাইলেও আমার হেল্প লাগবে তার। আর আশেপাশেও তো তেমন মানুষ চোখে পড়ছে না, সো আমার হেল্প চাইতে সে বাধ্য। পরিস্থিতি বুঝে উঠতে পারেনিও রিক্সা চালক চাচাও। হয়তো সে নিজের দোষ ভেবে ভয় পেয়েছে, তাই তো আমি ইশারা দেওয়ার সাথে সাথেই চলে গেল সেখান থেকে। এবার কোথায় যাবে আমার জামাইটা? এখন আমার হেল্প ছাড়া তুমি শূন্য। যতই দূরে থাকতে চেয়েছো, এখন তার চেয়েও বেশি কাছে আসতে হবে তো। যখনই আমি হৃদ ভাইকে তোলার জন্য হাত বাড়ালাম, তখনই একটা বাইক এসে হুট করে থামে আমাদের সামনে। বাইকে 2টা ছেলে, আরেকটা তো ফাইম ভাই আর হৃদ ভাইয়ের ফ্রেন্ড। হৃদ ভাইয়ের কথায় না বুঝলাম সামনে বাইক চালাচ্ছে ওটা ফাইম ভাইয়ের ছোট ভাই। হুট করে এমন সময় ফাইম ভাইকে দেখে খুব রাগ হলো আমার। হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের রোমান্টিক টাইমটাই নষ্ট করে দিল। রাগে একটার মাথার সাথে আরেকটার মাথা পিটাতে ইচ্ছা করছে আমার। কি রে বেটা, এত জায়গা থাকতে তুই রাস্তার মাঝে পা ধরে বসে রইলি কেন? ফাইম ভাইয়ের কথায় হৃদ ভাই রেগে বলল, আগে তো আমায় তুলবি নাকি? হৃদ ভাইয়ের কথায় হাত বাড়ায় ফাইম ভাই। ফাইম ভাইয়ের হাত ধরে ভর করে উঠে দাঁড়ায় সে। এক মুহূর্তে আমার রাগ হলো খুব। কোথায় ফাইম ভাইয়ের জায়গাটায় এখন আমি থাকতাম, আর সারা রাস্তায় সে আমার ধরে ধরে বাসায় যেত, কিন্তু হলো না। ধ্যাৎ, তোর ভাবিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, হুট করে পা মুচকে পড়ে যাই, আর এরপরই তুই আসলি। থ্যাঙ্কস রে দোস্ত। এবার আমায় কষ্ট করে গাড়ি অবধি পৌঁছে দে।
রিত ভাই এমন ডাহা মিথ্যে কথায় চোখ বড় বড় করে তাকালাম আমি। নিরামিষ বেটা এমন নিজেই রোমান্টিক প্রমাণ করতে চাইছে, শপিং করতে বের হয়েছে তাও আবার মায়ের চাপে পড়ে, আর এখন বলছে আমায় নিয়ে রাতে হাঁটতে বের হয়েছে। এর মাঝেই ফাহিম ভাই বলল, আচ্ছা রিত, এক কাজ কর, তুই নাইমের পেছনে উঠে বস, সে তোকে বাড়ি পৌঁছে দিবে, আর ভাবিকে আমি নিয়ে আসছি। রিত ভাই একটু ভেবে বলল। আরশি কেন তোর সাথে আলাদা যাবে? ফাহিম ভাই একটু হাসলো, তারপর বলল, আচ্ছা তাহলে ভাবি আপনি নাইমের সাথে বাড়ি চলে যান, আমি রিতকে নিয়ে আসছি। আমিও যেন একটা সুযোগ পেলাম। আগেই বলেছি আমি সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ি না, তাই চট করে বললাম, আইডিয়াটাও মন্দ হবে না ভাইয়া, আমি বরং চলে যাচ্ছি, আপনি ওকে নিয়ে আসুন। এর মাঝে রিত ভাইও চট করে উত্তর দিল, একদম না। আমি বুড়ুকুসকে বললাম, কেন? উনি আমার দিকে রাগের লোক নিয়ে বলল, আমি বলছি তাই। এখন আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে কত জেলা সে। এই ফাহিম, তুই একটা গাড়ি ডাকতো ভাই, সবাই একসাথে যাব। ফাহিম ভাইয়ের কাঁধে ভর করে বাসায় ঢুকলো রিত ভাই। তখনই মামি ভূত দেখার মতো চমকে এগিয়ে এসে আমাদের দিকে অস্থির হয়ে প্রশ্ন করলো, কি রে, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ফাহিম ভাইয়াকে বলল। না আন্টি, অ্যাক্সিডেন্ট হয়নি, হাঁটার সময় একটু পা মচকে গেছে। এরপর রিত ভাইকে রুমে নিয়ে শুয়ে দিল ফাহিম ভাই। আমি গিয়ে তার পাশে বসলেই সে বলল, ওয়ারড্রপের ভিতর একটা বক্স আছে, ওই বক্সে একটা মলম আছে, একটু পায়ে মালিশ করে দাও তো আরশি। আমি বাধ্য মেয়ের মতো উঠে মরম এনে তার পায়ে আস্তে আস্তে মালিশ করে দিচ্ছিলাম। ফাহিম ভাইয়া তাকে আধশোয়া করে বসিয়ে তার পাশে বসলো। ঈদ ভাই ফাহিম ভাইয়ের উদ্দেশ্যে বলল, তো দুই ভাই কোথায় থেকে আসছিলি? হঠাৎ ফাহিম ভাই মাথা নিচু করে ফেললো, একটা লজ্জা ভাব প্রকাশ করলো তার মাঝে। এরপর আমার দিকে আর চোখে চেয়ে হৃদ ভাইয়াকে বলল, তোকে একটা সুখবর জানানো হয়নি। কি? বাবা আমার আর আদিবার সম্পর্কটা মেনে নিয়েছে, হয়তো 2-1 দিনের মাঝেই আদিবাকে দেখতে যাবে, এরপর সব ঠিকঠাক থাকলে বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। হুট করে হৃদ ভাইয়া রেগে বলল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। আরে ভাই, রাগ করছিস কেন? তো কি করব, তোকে মাথায় তুলে নাচবো? এত কিছু হয়ে গেছে অথচ আমায় জানালি না তুই? তোর সাথে আমার এই ফ্রেন্ডশিপ। আচ্ছা, আমার সাথে ঘটে গেছে আর তা আমি তোর সাথে শেয়ার করিনি, এমনটা কি হয়েছে কখনো? আমার সব কিছুই তোর সাথে শেয়ার করি, আর এটা করতে পারিনি কারণ বাবার মত জানালো আজ সন্ধ্যায়। হুটহাট তোকে জানানোর সময় পেলাম কই, তোকে এখন সবার আগে জানালাম, আর তুই রাগ দেখাচ্ছিস? হৃদ উৎসাহ নিয়ে বলল, আর আদিবার ফ্যামিলি? সে বলল তার ফ্যামিলিকেও সে রাজি করিয়েছে, এবার বাকিটার উপর ওয়ালার হাতে। দোয়া করিস ভাই। আচ্ছা আমি এখন গেলাম, বাসায় পৌঁছে তোকে ফোন দিব। খেয়ে যাবি না? না রে ভাই, আজ সম্ভব না, রাত হয়েছে, বাসায় মা অপেক্ষা করছে, আজ আসি। আচ্ছা শোন, নীরব কোথায় রে? ওই দিন বিয়ের পর যে হাওয়া হলো, হ্যাঁ তার খবর নেই। আর বলিস না ভাই, শালা এখন দেবদাস হয়ে আছে। কেন, ছ্যাঁকা ঠেকা খেয়েছে নাকি? ওরও কোয়েম। কাহিনী কি বলতো? তুই তো জানিস নীরব গত 1 বছর ধরে ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করত। ওদের না ওই কয়েকদিনের মাঝে দেখা করার কথা? আর বলিস না ভাই, ওই আইডির মালিক ছিল এক বিসিওয়ালা আপু। মানে? আমাদের ফ্রেন্ড সাগর আছে না, গত বছর বিদেশ গেল, ওই সাগরেই ফেক আইডি দিয়ে নীরবের সাথে বছরখানেক প্রেম করলো। এখন 2 দিন আগে নীরব ধরে ফেললো যে এটা সাগর। এরপর আর কি, বেচারা নীরব দেবদাস হয়ে বাসায় বসে আছে। ফাহিম ভাইয়ের কথায় আমি না হেসে আর থাকতে পারলাম না। ফাহিম বউ হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে। মামি অনেক জোরাজোরি করে বললো খেয়ে যেতে, কিন্তু চলে গেল সে। কিছুক্ষণ পর আমি খাবার প্লেট হাতে নিয়ে হৃদ ভাইয়ের সামনে এসে বসলাম। হা করেন। কেন, আমার হাত নেই? সবসময় তারা করেন কেন? আমি খাইয়ে দিলে প্রবলেম কোথায়? তুমি কি ইনডাইরেক্টলি আমায় তেরা বললা? কথার মতো এত প্যাঁচ ধরেন কেন? কথার পিঠে কথা বুঝবেন না? তো মেয়েদের হাতে আমি কেন খেতে যাব? কারণ আমি এখন আপনার স্ত্রী। কথা বলতে কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি একটু হলো আমার। উনি কিছু না বলে চুপচাপ খেতে লাগলেন। রাত প্রায় তখন 11টা।
সে এখনো বিছানায় আছড়ে হয়ে বসে আছে, পাটা ফুলে আছে, হয়তো ব্যথাও করছে প্রচুর। আমি তার পাশে গিয়ে বললাম, আজকে কিভাবে সোফায় ঘুমাবেন? আজ মনে হয় আর ঘুম হবে না পায়ের ব্যথায়। তুমি এক কাজ করো, ঘুমিয়ে পড়ো। টান্সমি, আমার সাথে তোমার স্পর্শও লাগবে না। আপনি ঘুমাবেন না? এক কাজ করো, ওখান থেকে হলুদ কালারের উপন্যাসের বইটা এনে দাও। ওটা এখনো পড়া হয়নি, রাতটা সুন্দরে পার করা যাবে। আমি চুপচাপ গিয়ে দুটো উপন্যাসের বই নিয়ে এলাম। আমিও তার সাথে উপন্যাস পড়ব। দুজন মিলে একসাথে কিছু করার অনুভূতি অন্যরকম। সে চট করে আমার হাত ধরে দুইটা বই নিয়ে নিল। আমি বই খুঁজতে বললাম, একটা আমায় দিন, আমিও আপনার সাথে পড়বো। পড়বে ভালো কথা, প্রেমাতাল ছাড়া বাকিগুলো পড়ো। ওখানে একটা রূপকথার গল্পের বই আছে, তুমি বরং রূপকথার গল্প পড়ো, ওইগুলোই তোমার জন্য ঠিক আছে। এসব রোমান্টিক গল্প তোমার মতো পিচ্চির জন্য প্রযোজ্য নয়। দেখেন, আমি মোটেও পিচ্ছি না, আমি রোমান্টিক গল্পই পড়বো। আমি বলছি না পড়বে না তুমি। আচ্ছা পড়বো না, তবে তো শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত নয়, অপশন। কি? হয়তো আমি এই বই পড়বো, নয়তো আপনি আমাকে একটা চুমু দিয়ে দিতে হবে। এর ভাই একটু ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, বয়স কত তোমার? আমার ঝটপট উত্তর, 17 ক্রস করে 18তে পা দিয়েছে। আর কয়েকটা মাস পরেই আমি অ্যাডাল্ট। আমার কথায় তিনি মুখ করে হেসে দিলেন। অ্যাডাল হতে পারলে তখন এভাবে অধিকার চাইতে এসো। তোমার এখনো হরলিক্স খাওয়ার বয়স, চুমা খাওয়ার না। বলেই তিনি হাসতে হাসতে উপন্যাস বই খুললেন। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। বুঝে উঠতে পারছি না উনি কি আমার এতটাই বাচ্চা মনে করে। এত মানুষের ভিড়ে মাঝে খেয়াল করলাম দূর থেকে দুটো ভয়ঙ্কর চোখ আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে বুকটা কেঁপে ওঠে আমার। হৃদয় আমার এক হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে মিনিট পার হচ্ছেন। আমি চুপচাপ তার সাথে হাঁটছি আর চারিদিকে তাকাতে লাগলাম। আমার দৃষ্টি ওই ভয়ঙ্কর দুই চোখে দুইটা হচ্ছে ব্যস্ত। সে এখানেও চলে এসেছে। ভাবতেই হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাতে লাগলো আমার। কিন্তু হুট করে কোথায় হারিয়ে গেল সে। এত মানুষের ভিড়ে থেকে দৃষ্টি দিয়ে খুঁজে বের করাটাও মুশকিল। এত মানুষের মাঝে আমার গায়ে অন্যদের ধাক্কা লাগছে দেখে হৃদয় হুট করে এক হাত দিয়ে আমার নিজের সাথে চেপে ধরলো, যেন আর কারোর সাথে ধাক্কা না লাগে আমার। এত মানুষের সামনে এই বিষয়টা লজ্জাজনক মনে হলো আমার কাছে। তাই চক্ষু যুগল নিচের দিকে স্থির করে হাঁটতে লাগলাম। আজ রাস্তায় যেমনই মানুষ ভিড় বেশি, সে ভিড় থেকে বেরিয়ে আমায় ছেড়ে দিল। তারপর টিস্যু বের করে কপালে ঘাম মুছে দিল, সাথে আরেকটা টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দিতে লাগলো। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি সে আমার ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। তাই বলে তার এত ভালোবাসার জন্য মোটেও আনন্দ লাগছে না আমার। ভয় হচ্ছে খুব, তাকে হারিয়ে ফেলার ভয়। এই 5-6 দিনে খুব আপন হয়ে গেছে মানুষটা। আমার দৃষ্টিতে এখনো চারিদিকে দৌড়াদৌড়ি করছে। এই বুঝি অসিত চলে আসবে এখানে, হৃদ ভাইকে মারবে খুব, মুখ দিয়ে রক্ত ঝরবে, হৃদ ভাই লুটিয়ে পড়বে মাটিতে। আমি কান্না করে দেব তার কাছে আকুতি মিনতি করে, ও হৃদ ভাইকে ছেড়ে দিই। আমার এমন পাগলের মতো কান্না দেখে চারিপাশে আমার ফিরে যাওয়া যাবে, আর হৃদ ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে মাটিতে। কেন যে এসব আজেবাজে চিন্তা আমার মাথায় ঘুরছে তা আমি নিজেও জানি না। তার ভয় হচ্ছে খুব। চারদিকে দৃষ্টি মেললে ওই ভয়ঙ্কর চোহনি চোখ দেখতে পাইনি আমি। হুট করে হৃদ ভাইয়ের কথায় আমার ভাবনার জগৎ কেঁদে ঘটল। আমার দিকে সে অপরাধের মতো চেয়ে বলল, সরি তোমাকে এভাবে টাচ করার জন্য। আমি ইচ্ছে করে করিনি। ভিড়ের মাঝে মানুষদের সাথে তোমার ধাক্কা লাগছিল, এটা আমার সহ্য হচ্ছিল না, তাই নিজের সাথেই ধরে ভিড় পার করলাম তোমায়। রাগ করো না প্লিজ, আই এম রিয়েলি সরি। উনি এক প্রকার কান হয়ে কথাটা বলছেন বললেন। মনে হচ্ছে খুব অপরাধ করে ফেলেছেন আমি এভাবে ধরে। আমার এখন থেকে খুব বলতে ইচ্ছে করছে, নিজের স্ত্রীকেই তো টাচ করেছেন, ওর জন্য ক্ষমা চাইতে হবে কেন? কিন্তু আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। সব কিছু যেন কেমন অস্বস্তি লাগছে আমার। আমার করলো সে ভয়ঙ্কর চাহনির উপর দৃষ্টি পড়ার পর থেকে আমি ঘামতে লাগলাম। হয়তো তিনিও বুঝতে পারছেন আমার নার্ভাস ফিল হচ্ছে, হয়তো কারণটাও জানেন না, তবে এটা বুঝতে পারছে যে আমি খুব অস্থির হচ্ছে।
আমাকে নিয়ে আর একটু হেঁটে একটা রেস্টুরেন্টে ঢুকলো সে। আর দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস এর অর্ডার দিল। সোলটা একটু ঠান্ডা করতে হবে। ফাহিম ভাইয়া বিয়ে কালকে গায়ে হলুদ আর পরশু বিয়ে। ওখানে যাওয়ার জন্য শপিং করতে এলাম দুজন। গতকাল ভাইয়া বিয়ে কেনাকাটা হয়ে গেছে। রিদ ভাইয়া তাদের সাথে গিয়েছিল, আমি যাইনি। আর আজ আমাকে নিয়ে বের হলো। আমাকে আরো আগে আসার কথা ছিল, কিন্তু তার পা মচকে যাওয়ার পরে 2 দিন আসা হয়নি। শপিং মলে ঢুকতে আমি আমার সামনে এসে দাঁড়ালো। দিগ্গের দিকে তাকিয়ে হাসি মুখে বলি, হে রিত, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। আমি একটু অবাক হলাম তাদের কথা শুনে। মেয়েটা বয়সে হৃদয়ের চেয়ে ছোট হবে, আর সেই হৃদয়কে তুমি করে বলছে, আর হৃদয় তুমি আর বিপরীতে আপনি করে বলছে। কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। তবে তাদের এমন হেসে হেসে কথা বলার ধরন দেখে প্রচুর রাগ হচ্ছে আমার। আমার আপাতত তেমন একটা ব্যস্ততা নেই। তোমরা চাইলে তোমাদের হেল্প করতে পারি, সমস্যা নেই। এবার আমার আরো রাগ হলো। চিনি না জানি না আমাদের মাসে আসতে খাবার ভাত এখানে কিছু বললো না, শুধু বললো, আপনার কষ্ট হবে না? আরে না, কি বলো? তোমার সাথে থাকলে সময়টা আরো এনজয় কাটবে। কষ্ট হতে যাবে কেন? প্রায় 2 ঘন্টা আরশির পেছন পেছনে ঘুরল রিত। এখন প্রায় ক্লান্ত সে। আরশির এটা পছন্দ হলে ওটা হয় না, আবার এটা এদিকটা ঠিক থাকলে ওদিকটা তার পছন্দ হয় না। এভাবে একটার পর একটা ঘুরতেই থাকে। এজন্যই বাবা কখনো মাকে নিয়ে শপিং এ আসতে চায় না। আগে বুঝতো না সে, কিন্তু আজ মানতে বাধ্য যে মহিলাদের সাথে শপিং এ আসা মানে স্ব ইচ্ছায় নিজের পা দুটো গাড়ির পেছনে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া। এরপর গাড়ি যেদিকে ছুটবে তাকেও টেনে হিচড়ে পেছন পেছন নিয়ে যাবে। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো হৃদ। অনেক কষ্টে চয়েস করে ম্যাচিং করতে সক্ষম হলাম আমি, কিন্তু তাতে ঘোর বিরোধিতা। আমাদের সাথে থাকা মেয়েটা বলছে আমাদের দুজনকে কিছুতেই মানাবে না এটাই। এরপর সে একটা চয়েস করে প্যাক করে দিতে বলল। রিদ ভাইও কিছু বলল না, চুপচাপ বসে আছে। প্রচুর রাগ হচ্ছে আমার। আমরা দুজন এসেছি ভালো কথা, তোকে এর মাঝে ঢুকতে কে বলল? একটা রিক্সা দেখে উঠে বসলাম আমি আর হৃদয়। মুখটা গুমড়ো করে বসে আছে মামা মামি। আমিও তার জন্য শপিং বসে শপিং করলো, অথচ আমাদের জন্য আমার চয়েস করা এগুলো নিল না। মেয়েটা ফোন আসলো, সে চলে গেল। যার সময় হৃদয় একটা শাড়ি গিফট করলো তাকে। প্রচুর রাগ হলো তখন। সিলাস মন খারাপ? আমার দিকে সে প্রশ্ন করলো। হৃদয় চুপ। আমি চুপ রইলাম। এরপর সে হেসে আমার দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে দিল। এরপর বলল, কি ভেবেছো তুমি পছন্দ করবে আর আমি তা ফেলে আসবো? মুহূর্তে মুখে হাসি ফুটে উঠলো। আমি হৃদয়ের দিকে তাকালাম। আমার রাগ এখনো কমেনি। আমি ওই ব্যাগটা হাতে নিলাম, যেটা মেয়েটা পছন্দ কেনা হয়েছিল। হৃদয় কারণ দিতে চাইলে আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। বাড়ির সামনে এসে নামিয়ে দিল আমাদের। হৃদয় ভাড়া মিটিয়ে দেওয়ার পর আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, বাসায় আপনার স্ত্রী আছে না? সে হেসে বলল, জি আপু। এই নিন, এইটা নিয়ে তাকে দিবেন, আর এটা আপনার জন্য। আর এই নিন টাকা। বাসায় যাওয়ার সময় কিছু ফুল কিনে নেবেন, তারপর বাড়িতে গিয়ে সৎ মামির হাতে দিবেন। দেখবেন সে খুব খুশি হবে। রিক্সাওয়ালা মামা প্রথমে নিতে না চাইলেও পরে নিল। তার চোখে মুখে আনন্দ খুঁজেছিল জেগে উঠলো। এরপর চলে গেল। পুরো সময়টায় আমার দিকে একদিকে তাকিয়েছিল হৃদয়। আমি তার দিকে চেয়ে বললাম, এবার ভেতরে চলে। এগুলো ওকে দিয়ে দিলাম, কারণ অন্য কোনো মেয়ের পছন্দ করা জিনিস আমি পরবো না, আর আপনাকে পড়তে দেবো না। আর অন্য কোনো মেয়ের সাথে ভেতরে ফ্রি হওয়ার দরকার নেই, আমার সহ্য হয় না এসব। বাসায় ঢুকে মামিকে ডাক দিল। তিনি, মামা এখন অফিসে, আর শিলা দুপুরে রান্না করছে। দুজন গিয়ে এগিয়ে এলো আমাদের সামনে। মামার জন্য নিয়ে আসা কাপড়গুলো তাদের দিকে এগিয়ে দিলাম, আর শিলাকে দিলাম। মামি একটু হেসে বলল, বাহ, আমার বৌমার তো পছন্দ আছে। আমার তো অন্যরকম ফিল হলো, কারণ আমাদের বিয়েটা আগে মামি আমাকে আরশি মা বলে রাখতো, আর এখন হুটহাট করে এই বৌমাটাকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাই। এর মাঝে শিলা বলল, ভাবি, মোর লাইগা আপনি এক কাম করতেন। ওই যে ওয়েস্টার্ন ড্রেস আছে না, ওই যে হাতা কাটা, তারপর পেট দেখা যায় টিভিতে, দেখি মোর লাইগা ওইগুলাই নিয়ে আইতেন। আমি একটু অবাক হয়ে বললাম, তুমি এগুলো দিয়ে কি করবে?
ও আম্মা, আফা কি কয়? মুই কামের বেডি হইলে কি হইব? মোর কি সকাল রাত নাই নাকি? আপনি কি জানেন মগ বরিশালে কত মাইয়া এইসব ড্রেস পরে নদীকে গোসল গোসল করে? আমি একটু হেসে বললাম, আচ্ছা পরের বার নিয়ে আসবো। পর মাঝিন মামি আমাদের দুজনের হাত ধরে ফেলে দাঁড় করালো। তারপর বলল, মার্শাল্লাহ, দুজনকেই খুব মানিয়েছে। দাঁড়া, কয়েকটা ছবি তুলে নিই। এরপর যখন তুই চলে যাবি, আমার ছেলেটা একা হয়ে যাবে। তখন ছবিগুলো দেখে হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে হুট করে আমার কিছু হয়ে গেলেও আমার ছেলেটাকে দেখে রাখার জন্য কেউ একজন আছেন। হুট করে কেন এক অজানা কারণ আমি মামিকে জড়িয়ে ধরলাম। বললাম যে, ওকে আমি কখনো ছেড়ে যাবো না মামি। আজ রাতে ফাহিম ভাইয়ের গায়ে হলুদ আর কালকে বিয়ে। আজ সন্ধ্যায় বের হব আমরা। ফাহিম ভাইয়া ভালোবাসা থাকে যেখানে বড় বিয়ে আয়োজন করা কঠিন, তাই গায়ে হলুদ আর বিয়ে কোনোটাই বাড়িতে হবে না, কমিউনিটি সেন্টারে হবে সব। আমরা প্রথম যাব ফাহিমদের ভাইয়াদের বাসায়, সন্ধ্যার পর ওখান থেকে সবাই বের হয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিব। যে লাল পাঞ্জাবি পরেছে সে, আমি একটা হলুদ রঙের শাড়ি, গায়ে হলুদ বলে কথা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা করা ঘড়ি ঠিক করা এসব আর কত ঢং করছে সে। একদিকে আমি রেডি হয়ে বসে আছি। সবসময় শুনতাম মেয়েরা রেডি হতে সময় লাগে, অথচ আমি রেডি হয়ে দেখলাম সে এখনো রেডি হলো না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এতক্ষণ লাগে আপনার রেডি হতে? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইলো। তারপর বলল, কতক্ষণ লাগছে? এই 5 মিনিটই তো আমি রেডি হয়ে গেলাম। তো এর আগে আমাকে রেডি করিয়ে রাখলেন কেন? সে বিকাল থেকে রেডি হওয়ার জন্য তারা দিচ্ছিলেন। কারণ তো নিশ্চয়ই আছে। এই ধরো, তোমাকে যদি আমি এখন রেডি হতে বলতাম, তাহলে তুমি রেডি হতে লাগিয়ে দিতে কম করে হলেও 1 ঘন্টা বা আরও বেশিও লাগতে পারে। আর আমি রেডি হয়ে তোমার জন্য বসে থাকবো, যা একদমই বিরক্তকর। তাই বের হওয়ার 2 ঘন্টা আগের থেকেই তোমায় রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিলাম। ওনার এমন অদ্ভুত যুক্তি দেখে মাথা গরম হলো আমার। তাও চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বিশেষ করে তার মুখটার দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে তার ওই ছোট ছোট দাড়িগুলোতে গিয়ে নিজের গাল কষতে। ইস, ভাবতেই লজ্জা কাশি উড়ে ওঠে। নিজেকে নিজে বকতে লাগলাম আমি। তোর নজর এত খারাপ কেন অরূপ? তখনই আবার মনে হলো, তোর খারাপ হতে যাবে কেন? আমি কি পরপুরুষের দিকে তাকাচ্ছি? আমি নিজের স্বামীর দিকে তাকাচ্ছি আজও। এর মাঝে হৃদয়ে আমার মুখে সামনে দুটো আঙুল দিয়ে তুলি বাজাতেই আমি চমকে উঠলাম। তারপর তিনি চোখে দৃষ্টি আমার দিকে একটু তাকালো, একটু হাসলো, এরপর ইশারা বলল, এবার চলো। একটু শ্বাস নিলাম আমি। এই বেটা হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত কাণ্ড ঘটায় যা দেখলে অযথা বুক কেঁপে ওঠে। আমি আর যে এসে সিঁড়িতে দাঁড়িয়ে নামছিলাম, তখন মামি দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। হয়তো অবাক দৃষ্টি, নয়তো মুগ্ধতার দৃষ্টি এটা। এরপর এগিয়ে এসে আমার এক হাত হৃদয়ের হাতে ঢুকিয়ে দিয়ে বলল, ফিরে আসার আগ পর্যন্ত এই হাত ছাড়বি না। লজ্জায় মাথা নিচু করে আছে। হাত তার এমন স্পর্শগুলো যেন সারা শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায়। এরপর মামলা থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম আমি আর সেই ড্রাইভার সিটে। আমি আর তার দিকে চেয়ে রইলাম। আমার ড্রাইভিং শেখাবেন? তিনি স্বাভাবিকভাবে বললেন, তুমি ড্রাইভিং শিখে কি করবে? এই ধরেন আমরা কখনো এভাবে বের হলাম, তখন বেশিক্ষণ চালানোর পর আপনার শক্তি শেষ হয়ে গেলে আমি চালাবো। উনি আমার দিকে তাকিয়ে বলল, এত অল্পতেই দম ফুরিয়ে যাওয়ার চান্স নেই। তার দৃষ্টি মুখোমুখি হতেই আমি চোখ সরিয়ে ফেললাম। চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইলাম। ওদের বাড়ি এসে সবার সাথে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। এদিকে থেকে পক্ষে সবাই আসবে, একসাথে হবে সব। ফাহিম ভাই আজ অনেক খুশি। ভালোবাসা মানুষ আপন করে পাচ্ছে সারা জীবনের জন্য। ভাবলে কেমন এক অদ্ভুত ফিল হচ্ছে আমার। আমি ঠিক তার উল্টো, সারা জীবনের জন্য কাছে পাওয়ার পর তাকে ভালোবাসা শুরু করেছি। আচ্ছা, আমি কি সত্যি তাকে ভালোবাসা শুরু করেছি? কি এটা মাত্রই মোহ? বাড়ি ফিরে গেলে যখন ওর থেকে দূরে চলে যাব, তখন মা কেটে যাবে না তো? মনকে প্রশ্ন করলাম, প্রেম আর মোহের মধ্যে পার্থক্য কি? মন উত্তর দিল, বাস্তবে যা প্রেম তা কখনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম লোভ থেকে। প্রেম মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে।
তাই প্রেম আত্মাত্মিক, যা আত্মার সাথে মিশে যায়, আর মোহ একটা ঘোর, যা একটু পরই কেটে যায়। দ্রুতই বলে দিবে কে কাকে কতটুকু ভালোবাসে। এখানেও হৃদ ভাইয়ার সেই মেয়ে ফ্রেন্ডটাকে দেখে খুব রাগ হলো আমার। হৃদ ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তা মোটেও সহ্য হচ্ছে না আমার। গায়ে হলুদের পাঠ শুরু হবে 10টার পর। এখন কয়েকজন মেহেদি লাগাতে ব্যস্ত, আর কয়েকজন ছবি তুলতে। আর নীরব ভাইয়া সে কখন থেকে একটা মেয়েকে ফলো করছে। হৃদ ভাইয়ের কাছে শুনলাম এই নীরব ভাইয়া নাকি খুব ফাজিল, সারাক্ষণ মাথায় মেয়ে পটানোর চিন্তা ঘুরে। হঠাৎ ঠাস করে একটা চরের শব্দে আমি পেছনে তাকালাম, দেখি নীরব ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে মেয়েটা। আমার বুঝতে বাকি রইল না কি হয়েছে। নিজের অজান্তে হেসে দিলাম আমি। নীরব ভাইয়া হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি যা দেখেছেন প্লিজ কাউকে বলবেন না, বিশেষ করে রিতকে তো বলবেনই না, কারণ এটা তারা শুনলে আমাকে নিয়ে সারাদিন মজা নেবে। আমি একটু হেসে বললাম, না আমি তো কিছুই দেখিনি। নীরব ভাই বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল। আমিও হাতে মেহেদি দিলাম, মেহেদি মাঝখানে হাতে তালুতে বড় করে লিখলাম, আর যা হৃদ ভাইয়ের নামটা বোঝায়। আমি হাত একটু শুকানোর পর ধুয়ে নিলাম। তারপর হৃদ ভাইয়ের সামনে নিয়ে ঘুরঘুর করতে লাগলাম, হাতটা বারবার ওনার সামনে ধরতে লাগলাম যাতে আমার হাতের দিকে তার চোখ পড়ে, কিন্তু বেটা তো কোনো পাত্তাই দিচ্ছে না। খুব রাগ হলো আমার। এবার নিজে গিয়ে তাকিয়ে বললাম, আমি হাতে মেহেদি দিয়েছি, আপনি দেখছেন না? উনি সোজাসুজি বলল, তো হাতে মেহেদি দিয়েছো, এটা দেখার কি আছে? আচ্ছা দেখেন তো কেমন হয়েছে। ভালো। বলেই তিনি আবার ফাহিম ভাইয়ের কাছে চলে গেলেন। ওনার এমন ব্যবহার প্রচুর রাগ হচ্ছে আমার। আমার মেহেদি রাঙা হাত দেখে প্রশংসা তো করলোই না। আচ্ছা প্রশংসা না হয় বাদ দিলাম, হাতে যে তার নামের প্রথম অক্ষর লিখলাম তা চোখে পড়েনি, একটুও বোঝার চেষ্টা করিনি এটার মানেটা। মনে মনে তার 14 গোষ্ঠ উদ্ধার করতে লাগলাম। শালা নিরামিষের বাচ্চা, আবেগ অনুভূতি কিচ্ছু নেই। আগে সেখান থেকে চলে গেলাম, হাতে পানি দিয়ে বসে লাগলাম জোরে জোরে, আর মনে মনে বলতে লাগলাম, আমার কপালটাই আল্লাহ আমার এমন এক নিরামিষ একটা জামাই দিছে, ভালোবাসা তো দূরে থাক, আবেগ অনুভূতি কিচ্ছু নেই। আজকেই তুলে ফেলবো এই অক্ষর। তখন পেছন থেকে হৃদ ভাই গলের আওয়াজ আমি এলো, এত ঘষে লাভ নেই, ওটা এত সহজে উঠবে না, বরং আরও ছিলে গিয়ে সৌন্দর্য নষ্ট করবে। এটা যেন কাটা খাই জবনের সিটের মতো। কিছুক্ষণ পর সকলের উদ্দেশ্যে নীরব হয়ে বলে উঠলেন, হ্যালো এভরিওয়ান, বিয়ে মানেই হাসি খুশি আনন্দ আর দুটি মানুষের জীবনে একই সূত্রে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। চারদিকে এমন জাঁকজমকপূর্ণ পরিবেশটা দেখতে সুন্দর লাগছে খুব, তাই না? হ্যাঁ, আর এই জাঁকজমকপূর্ণ পরিবেশটা আরও মধুময় করে তুলতে এখন সকলের মাঝে গান নিয়ে আসছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু রিত। আমার যেন খুশিতে হাততালি দিতে ইচ্ছে করছে। এবার বুঝে উঠলাম নীরব ভাইকে আমার হাতের বা ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। আমি নিশ্চিত এই অনুভূতিহীন মানুষটিকে কখনোই এত মানুষের সামনে গান গাইতে পারবে না, আর সে গান পারে এটাও কখনো শুনিনি। যাই হোক, পরের সিন দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছি হৃদ ভাইয়ের দিকে। তখন ফাহিম ভাই ছোট ভাই নাইম একটা গিটার নিয়ে হৃদ হাতে তুলে দিলে। হৃদ ভাই কুচকে বলল, গিটারও রেডি রেখেছো? তার মানে আগে থেকেই প্ল্যান করেই আমায় এই চিপায় আটকানো হয়েছে, তাই না? নাইম ভাই হেসে হৃদ ভাইয়ের দিকে গিটারটা দিয়ে সরে গেল। গিটারটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসলো হৃদ ভাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, তিনি কি এখন সত্যি সত্যি গান গাইবে? গিটারের শব্দ কানে আসতেই আমার মনে হলো এটা নতুন নয়, যেন আগেও সে থেকে প্র্যাকটিস করে এই সুর। আমার দিকে তাকিয়ে রইল হৃদ ভাই আর গাইতে শুরু করলো, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। পুরোটা সময় ধরে আমি হৃদ ভাইয়ের দিকে হা হয়ে তাকিয়েছিলাম। চারদিকে সবাই হাততালি দিচ্ছে আমি ছাড়া। আমি তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছি। আমার এমন বলদের মতো চাহনি দেখে মনে হলো খুব আনন্দ হচ্ছে তার। সে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে গেল। একটু পর তাদের গায়ে হলো শুরু হলো। ফাহিম ভাইয়ের সাথে বসা তার হবু বউ এত সুন্দরী নয় সে, গায়ের রং শ্যামলা, তোর মুখটা খুব মায়াবী দেখতে। এই দিনটা অবধি আসতে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাদের।
ফাহিম ভাইয়ের বাবা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। প্রথমত তিনি প্রেম করে বিয়ে বিষয়টা পছন্দ করেননি। দ্বিতীয়ত মেয়েটার গায়ের রং চাপা। সে চেয়েছিল তার ছেলে যেন পরিণত মতো একটা মেয়ে নিয়ে আসতে। পরে ফাহিম ভাইয়ের জেজের কাছে হেরে গিয়ে বিয়েতে রাজি হয়েছে তার বাবা। ওদের হলুদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেখি হৃদ ভাইয়া দেওয়ালে এসে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তার এমন চাওয়া নিয়ে অর্থ বুঝতে পারলাম না আমি। এক প্রকার বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। এরপর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তিনি স্বাভাবিকভাবে বললেন, তোমাকে আজ শাড়িতে খুব সুন্দর লাগছে আরশি। ইচ্ছে করছে তোমাকে সামনে দাঁড় করিয়ে এভাবেই তাকিয়ে থাকি অনন্তকাল। খুশিতে যেন আজ বাকবাকুম করতে মন চাইছিল, কিন্তু নিজে স্বাভাবিক থেকে বললাম, আমি জানি শাড়িতে আমার সুন্দর লাগে। এতক্ষণ পর কেউ এসে বলতে হবে না। তাকে একটু রাগ দেখানোর চেষ্টা করলাম। করবো না বা কেন? বাড়িতে নিয়ে গিয়ে তার সামনে অনেকক্ষণ ঘুরেছি, কিন্তু এভাবে একবার ফিরেও তাকায়নি। আর এখন আসে পিঠ দেখাইতে। বাসায় যখন সে রেডি হতে বললো, বাড়ি চলে গেল, তখন আমি শাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ কখনো শাড়ি পরা হয়নি আগে। বাসায় যখন কেউ থাকতো না, তখন মায়ের শাড়ি অনেকবার লুকিয়ে লুকিয়ে নিজের সাথে আয়নায় ধরে দেখতাম কেমন লাগে, ও দ্রুত রেখে দিতাম, কারণ হুট করে কেউ এই অবস্থা দেখে ফেললে তাহলে তো কিছু লজ্জার কিছু হবে না। লজ্জায় কখনো মাকে বলিনি আমার শাড়ি পরা শিখিয়ে দাও। তখন যদি শিখে নিতাম তাহলে এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। আমি অনেক গল্প পড়েছি যেগুলোতে হিরো সেই হিরোইনকে শাড়ি পরিয়ে দেয়। আমার বেলায় যদি এমন হয়, একটু পর যদি হৃদ ভাই এসে যদি দাও আমি পরিয়ে দিচ্ছি, ভাবতে লজ্জা পাচ্ছে আমার। তো এই লজ্জা বেশিক্ষণ থাকলো না। মামি এসে বলল, কিরে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শাড়ি পরতে পারিস না? আমার মাথা নাড়িয়ে বললাম, না মামি। এরপর মামি একটু হেসে আমার শাড়ি পরিয়ে দিয়ে বলল, শাড়ি পরা শিখে নিবি, নতুন বউদের শাড়িতেই বেশি সুন্দর লাগে। আমি বাধ্যমের মতো মাথা নাড়ালাম। এরপর যখন শাড়ি পরা শেষ হলো, তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যি বেশ লাগছে আমায়। হৃদ ভাইয়া ফেরার পর আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম। ভেবেছিলাম হয়তো সে প্রশংসা করবে, কিন্তু আমার সবকিছু অনুভূতি মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই অনুভূতিহীন মানুষটা। আমার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে নিজে রেডি হতে শুরু করেছিল। প্রশংসা নামক শব্দটা নেই তার কাছে, তবে এখন প্রশংসা ভালো লাগলো। আমার ভাবনাটা এটাই গড়ালো। তখন দেখলাম হৃদ ভাইয়া অলরেডি সকলের সাথে মিশে কেক কাটছে আর আমাকেও রাখছে। আমার রাগ হলো প্রচুর যখন দেখলাম হৃদ ভাইয়ের মেয়ে ফ্রেন্ডটা তার মুখে কেক তুলে দিচ্ছে। খুব হিংসে হলো আমার। কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারতে পারলে ভালো লাগতো, কারণ আমি মেয়েটার উপর একটু বেশি জেলাস ফিল করছি। নিজের জিনিসের উপরে কারো নজর সহ্য হয় না আমার। পরের দিন বিয়ে হলো তাদের। বেশি মানুষ নেই, অল্প কয়জন মিলে বিয়েটা শেষ করে বউকে বাড়ি নিয়ে এলো। ফাহিম ভাইয়াদের বাড়ি এসে নানান কথা কানে এসেছিল আমার কাছে। কেউ বলছে ছবিতে যেমন দেখেছিলাম বাস্তবে এত সুন্দর না। আবার কেউ বলছে, এই মেয়ের জন্য ফাহিম এত কিছু করলো। যাই হোক, কপালে যে আছে সেই তো আসবে। পাশে একজন বলল, এই মেয়ে আমাদের ফাহিমকে কিভাবে এতটা বশে আনলো কে জানে, যে ফাহিমের এই মেয়েকেই লাগবে। এ তো বামন হয়ে চাঁদ ছুঁয়েছে। জাদুটোনা করলো কিনা তাও সন্দেহ। আমার খুব রাগ হচ্ছে তাদের কথা শুনে। নতুন বউ এসব শুনলে নিশ্চয় অনেক কষ্ট পাবে। মানুষগুলো এমন কেন? একটা কালো ছেলে যদি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে, তখন তার সবাই স্বাভাবিকভাবে নেয়, বলে তোমাদের খুব সুন্দর মানিয়েছে। আর যদি কোনো শ্যামলা ফর্সা ছেলেকে বিয়ে করে, তাহলে সবাই বলে জাদুটোনা করেছে নাকি। এটাই কি সমাজ? আমার কিছু বলতে ইচ্ছে হলো, চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ এখানে সত্য কিছু বললেও সবাই বলবে মেয়েটা ব্যবহার ঠিক নেই, বড়দের মুখের উপর কথা বলে। এসব ভেবে চুপ করে রইলাম আমি। আর একটু দূরে হৃদ ভাইয়াকে দেখলাম ফাহিম ভাইয়া আর নীরব ভাইয়ের সাথে দাঁড়িয়ে থাকতে। আমি ওই দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে নীরব ভাইয়া লজ্জায় চুপচাপ ওখান থেকে চলে গেল। হয়তো কাল রাতের ঘটনাটার জন্য আমার হাসি পাচ্ছে খুব। বেচারা কত জোরেই না চটটা খেলো। বিকেলে আমার বাসায় পৌঁছে দিয়ে সে চলে গেল হসপিটালে। আমি সব চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে পড়লাম। গ্রীষ্মের গরম, খুব অস্থির লাগছে। মামিকে দেখলাম নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বেলকনিতে এসে দেখলাম আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে। গ্রীষ্ম থেকে বৃষ্টি শুরু হয়, এরপর তো পুরোই বর্ষাকাল। কেটে গেল আরও 2 দিন।
আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে। এই ৮-১০ দিনের মানুষটা খুব কাছের হয়ে গেছে আমার। ওখানে ফিরে গিয়ে থাকতে পারবো কিনা জানি না, তবে এটা জানি তাকে খুব মিস করব আমি, খুব বাজেভাবে মিস করব। আজ সন্ধ্যায় মা ফোন দিয়ে বলল বাসায় নিয়ে যেতে আসবে। খুশি হওয়ার বিপরীতে কেননা জানি মন খারাপ লাগছে আমার। এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো এটাও আমার একটা ফ্যামিলি। সন্ধ্যায় বাসায় চলে আসলো সে। আমি সেই সন্ধ্যা থেকে তার আশেপাশে ঘুরঘুর করছি। হঠাৎ ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরে। আবার কোনো এক অজানা কারণে নিজেকে বুঝিয়ে থামিয়ে নিই আমি। রাতে ঘুমানোর সময় তাকে খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, আজ সোফায় না, আমার সাথে একই বিছানায় থাকবেন। আমি আপনার বুকে মাথা রেখে চুপটি মেরে ঘুমিয়ে থাকব। কিন্তু তা বলতে পারছি না। চুপচাপ এক কাত হয়ে শুয়ে আছি। রাত তখন অনেক গভীর। আমার চোখে এখনও ঘুম ধরা দিচ্ছে না। বারবার মানুষটার দিকে তাকাচ্ছি। খুব শান্ত হয়ে ঘুমিয়ে আছে সে, কিন্তু তার এই শান্ত ভাবছে আমার মাঝে অশান্তির ঢেউ তুলছে বারবার। সেটা কি সে জানে? আর চেয়ে থাকতে পারলাম না, ওর কাছে চলে গেলাম। পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে। খুব ঘুমাচ্ছে। কেউ হয়তো তুলে নিয়ে গেলেও তার হুঁশ থাকবে না। আমি চুপচাপ তার হাতটা সরিয়ে তার বুকের উপর শুয়ে পড়লাম। চুপটি মেরে শুয়ে তার হৃৎপিণ্ডের শব্দ শুনতে লাগলাম। যা হওয়ার হোক, তার বুকে মাথা রেখে ঘুমাবোই আজ। আমি চুপচাপ রিদ্ধার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে অনুভব করছি তাকে। এমন লাগছে কেন, হুট করে এত সাহস কোথা থেকে আসলো তা বুঝতে পারছি না আমি। তার ঘুমন্ত কালে ছোট্ট একটা চুমুকে দিলাম। তার ছোট ছোট দাঁড়িয়ে আলতো করে গায়ে ঘষতে লাগলাম। ইস, লজ্জায় খুব হাসি পাচ্ছে আমার। আজকে পাগল হয়ে গেলাম আমি। তবে অবাক লাগছে, মনটা এখনো ঘুম ভাঙছে না। আমি চাই তার ঘুম ভেঙে যাক, আমাকে এভাবে দেখুক, এরপর তার প্রতিক্রিয়া কী হয় শেষ নির্ণয় করলেও যেতে চাই। কিন্তু না, আমার এত কিছুর পর ঘুম ভাঙল না তার। এত গভীর ঘুম কীভাবে হয় কেমন? যাই হোক, এত কিছু না ভেবে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি। আজ ঘুম আসছে না, খুব একটা দেরি হলো। তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমের যে পরিবেশ আমার কাছে ধরা দিয়েছে। রাত আরো গভীর হলো। হৃদ চোখ মেলে তাকালো। আরশিকে দেখে একটু অবাক হলো না সে, কারণ একটু আগের কর্মকাণ্ড সবটাই দেখলো সে। তবুও কিছু বলছে না। আরশির দিকে তাকিয়ে দেখে খুব সুখের ঘুম ঘুমিয়ে আছে। হৃদ আস্তে করে তাকে বুক থেকে সরিয়ে নিল। তারপর পাঁজা কোলা করে তুলে খাটের উপর শুইয়ে দিল। সেই সন্ধ্যার থেকে মেঘ জমেছে, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ভাব। আরশির গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তেই হৃদের হাতটা ধরে ফেললো আরশি। ঘুমের ঘোরে কি যেন বকে আবার চুপচাপ হয়ে গেল সে। হৃদ পাশে বসলো তার, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশি ঘুমাচ্ছে। ঘুমন্ত নারীকে এতটা মায়াবী লাগে তা আরশিকে প্রথম দিন ঘুমের মাঝে দেখেই বুঝেছে সে। তবুও এই মুখ যেন তার কাছে প্রতিদিনের নতুন নতুন আবিষ্কার। আজও কপালে একটা চুমু দিয়ে ব্যালকনিতে চলে গেল। পরিবেশটা হালকা ঠান্ডা। শীতল পরিবেশে দাঁড়িয়ে মুখটা উপরের দিকে করে চোখ বুজে রইল হৃদ। কেন সে এতটা মায়ায় আটকে যাচ্ছে? সে তো চায়নি এখনই এতটা মায়ায় আটকে যেতে। ভেবেছিল আরশিকে যখন একেবারে নিয়ে আসবে তখন না হয় একটু একটু করে মায়ায় জড়াবে। এই কয়েকদিনে আরশিকে যা বুঝেছে তাতেই মনে হলো এখন মায়ায় জড়িয়ে গেলে বাড়ি ফিরে কষ্ট পাবে মেয়েটা। তাই তো দুজনের মাঝে এতটা ডিস্টেন্স রাখছে বারবার। আরশি কাছে আসতে চাইলেও দূরে চলে যাচ্ছে সে। ভালোবাসাটা হুট করে শুরু না হয়ে ধীরে ধীরেই তৈরি হোক, কারণ হুট করে গড়ে ওঠে জিনিস আবার হুট করেই ভেঙে যায়। এমনিতেও আরশিকে দেখে মনে হচ্ছে নিজেকে অনেক মায়ায় জড়িয়ে ফেলেছে, যা কেটে উঠতেও হয়তো কয়েকদিন লেগে যাবে। মেয়েটা একটু বেশি আবেগী, তাই হয়তো নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে এমনটা করেছে। মা বাবা সকালে গাড়িতে উঠলো, আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে। এদের মতো পার্সোনাল গাড়ি নেই তাদের। সকাল থেকেই রান্না বাড়ার কাজ চলছে। আজ একটা যে থাকলেও এখন অন্য বলছে এই বাড়িতে আসছে। আমাকে মামি রান্নাঘরে যেতে দিল না, আর গিয়েও কি করবো, রান্নাবাড়া তো আমি একেবারে ঢ্যাঁড়স। মা বাবা গাড়িতে উঠলো। এটা শোনার পর সেই সকাল থেকে বেলকনি বসে চাতক পাখির মতো তাকিয়েছে। মনে হচ্ছে অনেকদিন বাবা মাকে দেখিনি। সত্যি বলতে তাদের ছাড়া এত দূরে কখনো থাকা হয়নি, তাই এমন লাগছে যেন বাবা মা আসতে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবো আমি।
আবার বাবা মায়ের সাথে এখন থেকে চলে যাব ভাবতেই মন খারাপ হচ্ছে খুব। দুপুরে আগে বাবা মা এসেছেন, হৃদ ভাই আজ বাড়িতে আছে, তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনটা খুব খারাপ। দুপুরে খাবার শেষে আমি হৃদ ভাইয়াকে বললাম, ভাই কাল সকালে তো চলেই যাব, আজ আমার একটু ইচ্ছা পূরণ করবেন? উনি সাথে সাথেই বলল, বলো। আজ বিকেলটা আমাকে দিবেন আপনি? সারা বিকেল ঘুরতে হবে আমাকে নিয়ে। উনি আমার দিকে বারবার তাকিয়ে বলল, নিতে পারি একটা শর্তে। আমি জিজ্ঞেস করা ভঙ্গিতে বললাম, কি? ওই দিনের মতো আজও শাড়ি পরতে হবে, নীল শাড়ি, হাতে নীল কাঁচের চুড়ি। আমি একটু অবাক হয়ে বললাম, এই মুহূর্তে নীল শাড়ি নীল চুড়ি এসব পাবো কই? কথার মাঝেই আমাকে থামিয়ে দিয়ে সে নীল চুড়ি নীল শাড়ি এনে আমার সামনে বাড়িয়ে দিল। আমি তার দিকে চেয়ে বললাম, এগুলো কখন আনলে? আজকে। কেন আনলে? তোমার জন্য। আমার জন্য কেন? তোমাকে দেখবো তাই। আমাকে আপনার ভালো লাগে তাই? না। সে আর কথা বাড়ল না, আমায় বলল, শাড়ি পরা শেষ হলে আমায় ডাক দিও, কেমন? কিন্তু আমি শাড়ি পরতে পারি না। ওই দিন কে পরিয়ে দিয়েছিল? মানে? আচ্ছা, আমি মাকে পাঠাচ্ছি। মেঘলা আকাশ, হালকা বাতাসে রাস্তার পাশে ফুলগুলো দোল খাচ্ছে। একটা রিক্সায় করে যাচ্ছি আমরা, কিন্তু আজ এই দিনের মতো আর দূরে সরে বসিনি, বরং এক হাতেই ধরে রেখেছে আমায়। একটু অবাক হলেও কিছু বললাম না। বললেও পরে যদি কিছু মনে করে আমায় ছেড়ে দেয়, তার চেয়ে চুপ থাকাই ভালো। তবে আমার মাথায় অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। আগামীকাল বাড়ি ফিরে যাব, আর বাড়ি ফেরা মানে আশিরের কাছাকাছি চলে যাওয়া। সে কি এই কয়দিনে নিজেকে শুধরে নিয়েছে, নাকি আগের মতোই আমার পেছনে পড়বে কে জানে। তার জন্ম থেকেই গড়ে ওঠা বিকৃত মস্তিষ্কের মানুষ এত সহজে কীভাবে শুধরায়, না জানি আমার কপালে কি আছে। আচ্ছা, পুরো ব্যাপারটা হৃদ ভাইয়াকে খুলে বললে সে কি করবে? আমাকে যেতে দিবে? কয়েক মাস পরই আমার এক্সাম, যেতেই হবে আমাকে, নাকি আমার সাথে কুমিল্লে চলে যাবে আর ওদের সাথে ঝামেলা করবে? কিন্তু ওর মতো এক সরল মানুষ কখনোই আসিফের সাথে ঝামেলায় পারবে না। এতে আরও হৃদ ভাইয়ের ক্ষতি হবে। আর এর কিছু হলে আমি কি করে সইব? আমি তার দিকে চেয়ে বললাম, ভাইয়া। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। হয়তো সে ভাইয়াটাকে মেয়েতে পারিনি, আমি আবার ডাকলাম, তো আপনি কি ডাকবো? এতদিন কি ডেকেছো? কিছু ডাকিনি, এমনি ইশারা দিলেই বুঝবেন তো। তাহলে এখন ভাইয়া ডাকলে কেন? মুখ ফুসকে বেরিয়ে গেছে তাই। সামনে থেকে রিক্সাওয়ালা মামা বলল, কাজিন বিয়ে করেছেন তাই না মামা? উনি ছোট করে উত্তর দিল। কেন? সে রিক্সা চালাতে চালাতে বলল, কাজিন বিয়ে করলে এই একটা সমস্যা। আমিও আমার চাচাতো বোনকেই বিয়ে করেছিলাম। আব্বা আর চাচা মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছিল। এরপর আমার বউ ও এমন যার তার সামনে আমার ভাইয়া ডেকে বসতো। হৃদ ভাই একটু হেসে বলল, এখনো কি ভাইয়াটাকে? কি কোন মামা, এখন কি আর সেই পিচ্ছি আছে? বড় হয়েছে না, মাঝে মাঝে দুষ্টুমি করে ডাকে আর কি। তবে আমার প্রথম বাচ্চা হওয়ার পর যখন ওই বাচ্চাটা বড় হচ্ছিল, তখন সে হঠাৎ হঠাৎ আমায় ভাইয়া ডেকে বসতো। একদিন আমার ছেলেটা শুনে ফেলে, তা আর আমাকে এসে মামা ডাকা শুরু করে। বলতো, মামা আম্মু ডাকছে, মামা খেতে আসেন, মামা আজ বের হবেন না। এরপর তাকে যখন বললাম, মামা ডাকস কেন, তখন সে উত্তর দিল, আপনি আম্মুর ভাই হলে আমার তো মামাই হবেন, তাই না? ওদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। সামান্য ভাইয়া শব্দটাকে বাচ্চার মামা অব্দি টেনে নিয়ে গেল। কিন্তু আমার পাশে বসে থাকা হৃদ ভাইয়া থুক্কু জামায় এক নাগারে হেসে চলেছে। আমি একটু রাগ নিয়ে বললাম, এই মামা রিক্সা থামাও। এরপর সে রিক্সা থামাতে আমি নেমে পেলাম। হৃদ ভাই আমার দিকে চেয়ে বলল, কি হলো, নেমে গেলে কেন? আপনিও নামুন, এই সাথে হাঁটবো। পাশাপাশি হাঁটছি দুইজন। তার পাশে হাঁটতে হাঁটতে বললাম, আমার না খুব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে। সে সোজাসুজিভাবে বলল, এটা তোমার আবেগ। আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে ভালোবাসা কোনটা? তোমার এখনো ভালোবাসার বয়স হয়নি। আমি একটু ঠোঁট উল্টে বললাম, আপনি কি বুড়ো হয়ে গেছেন, একেবারে পেকে গেছেন? যেভাবে কথা বলেন মনে হয় আপনি কয়েক বাচ্চার বাপ। উনি একটু হেসে বলল, আমার সেই বাচ্চাগুলো যার পেটে জমা আছে, সে নিজেই তো এখনো ম্যাচিউর হতে পারেনি, নিজেই তো এখনো একটা বাচ্চা। তাহলে কিভাবে এখন আমার বাচ্চাগুলো সামলাবে? সময় হলে আমার বাচ্চা সামলানোর দায়িত্ব দিব তাকে।
লজ্জায় মাটিতে নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে আমার। ওর মুখে দেখি আর কিছুই আটকায় না, খুবই একটা